জাতি, দেশ, ভাষা, জাতির নামের শেষে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন জাতির ভিতর কি আছে? জাপানি, পাকিস্তানি, তুর্কি, বাঙালি, এগুলো কি হবে ভাইয়া? হ্রস্বইকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের আরেকটা ক্লাসে। ওকে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হলো ভাইয়া, আমাদের এইচএসসি তে এটা ম্যান্ডেটরি একটা টপিক। আপনাকে বানান থেকে অবশ্যই এই 5 মার্কের অ্যান্সারটা করতে হবে। এইখান থেকে আমি শুরুতে একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। কোশ্চেন প্যাটার্নটা আলোচনার মাঝে আমাদের বাকি ফ্রেন্ডরা চলে আসবে। এইখানে প্রশ্নের কাঠামো কিন্তু আমাদের দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে এইচএসসি তে বানান থেকে। এখানে প্রায় 2 নাম্বার প্রশ্ন, এটা প্রথমে উচ্চারণ থেকে প্রশ্ন হয় এবং দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি বানান থেকে। 5টা মার্ক একদম 100% আপনি কমন পেতে পারেন যদি পুরো ক্লাসটা আপনি ভালোভাবে দেখেন। এবং শুধু এইচএসসি তে না রে ভাইয়া, আপনার বাংলাদেশের যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন হয়। এমনকি আপনার অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি আপনারা ভালোভাবে দেখবেন। শুরুতে একটু আমরা দেখি যে প্রশ্ন কাঠামোটা এখানে দুই ধরনের প্রশ্ন হয়। এক ধরনের প্রশ্ন হতে পারে কি, যে বাংলা বানানের নিয়ম থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, বর্ণনামূলক একটি প্রশ্ন থাকে। আর অথবা অথবা দিয়ে থাকে কি, যে সাধারণত 8টি শব্দ থেকে 5টি শব্দের শুদ্ধ বানান লিখতে হয়। তো কেমন প্রশ্নটা থাকে আরো একটু দেখে নেই। দেখেন, এখানে প্রশ্ন এমন থাকতে পারে যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা তারপরে বাংলা বানানের 5টা নিয়ম চাইতে পারে, তো সত্যবিধান চাইতে পারে। তো এই টাইপের কোশ্চেন গুলো হয় নরমালি। তো আমরা আজকে দু ধরনের প্রশ্নই দেখবো, বিভিন্ন নিয়মগুলোও দেখবো। পাশাপাশি কি করব, এই যে শুদ্ধিকরণে 8টা শব্দ আসে, যেখান থেকে 5টা শব্দ আমাদের লিখতে হয়। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকেন। আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বোর্ডে আসা এখন পর্যন্ত 60টা প্রশ্ন এসেছে, 60টা বানান ঘুরে ফিরে সকল বোর্ডে আসছে। এগুলো আজকে আমরা সবগুলো সলভ করাবো। এবং বানানের ক্লাস কিন্তু নরমালি 2 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতে হয় পুরো টপিক কভার করতে। আজকে আমাকে প্রায় 58টা স্লাইড আমি আজকে আপনাদেরকে পড়াবো, 58টা পেজ। তো বুঝতেইছেন, কিন্তু 1 ঘন্টায় পড়াবো। 1 ঘন্টার একটা ক্লাসে আমি পুরো একটা ম্যারাথন ক্লাসের টপিক 1 ঘন্টায় কমপ্লিট করবো। আমি খুবই দ্রুত গতিতে যাব, আপনাদেরকেও কি করতে হবে, খুবই দ্রুত গতিতে যেতে হবে। ঝটপট আমার সাথে রেসপন্স করবেন। আমি একটা কোশ্চেন করবো, 5 সেকেন্ড ওয়েট করবো, এরপরে আমি নেক্সট কোশ্চেনে চলে যাবো। আপনার কিবোর্ডে একদম চালু হয়ে থাকবেন, যেন ঝটপট অ্যান্সার করবেন। আরেকটা কথা রিমাইন্ডার দিয়ে নেই, যে কেন কমেন্ট করবো ভাই, আমি কমেন্ট না করলেও তো আপনি আমাকে পড়াবেন, আমি আপনাকে পড়াবো, কিন্তু আপনি কমেন্ট করলে আপনি লাভবান হবেন। কি লাভবান হবেন ভাইয়া? এটা আমি আমার সব ক্লাসে বলি, যে আপনি যখন একটা কমেন্ট করবেন না, তখন সেইটা আপনি যে কিবোর্ডে লিখতেছেন, আপনার ফোনের কিবোর্ড বা আপনার পিসি ল্যাপটপের কিবোর্ডে লিখতেছেন, সেটা আপনার নিজের ব্রেনের ভিতর লেখা হয়ে যাবে। তো সেই জন্য সেটা আপনার আর ভুল হবে না। আপনি একটা জিনিস পড়ছেন, সেটা আপনার যতক্ষণ মনে থাকবে, একটা জিনিস লিখছেন সেটা 10 গুণ বেশি মনে থাকবে। তো সেই জন্য আপনারা কি করবেন, প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে রেসপন্স করার চেষ্টা করবেন। তো দুটো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা দেখে নিলাম। এরপরে আসেন ঘুরে ফিরে এখন পর্যন্ত বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলোতে ঘুরে ফিরে এখন পর্যন্ত বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলোতে ভাইয়া এই কোশ্চেন কয়টা থেকে ঘুরে ফিরে আসছে? 60টা কোশ্চেন। এই 60টা কোশ্চেন আমি আজকের একদম ক্লাসের শেষে সলভ করাবো। যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন, আপনারা লিখতে পারবেন যে এইখানে কেন আকারটা হবে না অত্যন্ত হবে, এই নটা কেন হর নিচে চলে আসবে, এইখানে অনুস্বর না হয়ে উমো কেন হবে, এইখানে ইতিমধ্যে না হয়ে ইতোমধ্যে হয়ে যাবে, এখানে একটা তালব্য স চলে আসবে চর জায়গায় কেন আসবে, তারপরে এই যে উপরোক্ত না হয়ে উপরিউক্ত হবে বা উপরযুক্ত হবে কেন হবে, সেটা বোঝার জন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। এখানে ঐক্যমত্ত না হয় কি হবে, ঐকমত্য হবে কেন, ঝটিকা কেন হবে, এই সব কিছু, এখানে একটা বফলা কেন হবে, এটা জানার জন্য একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। আমি এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা খুবই দ্রুত যাব ভাইয়া। আমরা চলে যাচ্ছি ডিরেক্ট নিয়মে চলে যাব। এখানে কেন জফল হবে না, একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, এই 60টা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন, নিজে নিজে পারবেন, আমাকে আর সলভ করাতে হবে না। আচ্ছা, আপনারা কে কে ক্লাস করতেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন, 3জন শেয়ার করছেন, 1জন মাত্র রিয়াক্ট করছেন। আপনারা সবাই একটু ক্লাসটাতে রিয়াক্ট করেন, কমেন্ট করেন এবং কি করেন, ক্লাসটা একটু শেয়ার করার চেষ্টা করেন। আপনার যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করেন। তাহলে কি হবে, আমাদের এই ক্লাসটা আরো বেশি ফ্রেন্ড যুক্ত হতে পারবে। আপনাদের কমেন্টের রেসপন্সটা যত বেশি হবে, আমি তত বেশি উচ্ছ্বসিত হয়ে পড়িয়ে যেতে পারবো। আর যদি দেখি যে না, আমি একটা কবরস্থানে পড়াচ্ছি, তাহলে কিন্তু হবে না। একটা কবরস্থানে পড়িয়ে কিন্তু আমি ওইভাবে পড়ানোটা আমার ভিতর থেকে আসবে না। আচ্ছা, আমরা এগুলো সব সলভ করবো, চলেন নিয়মে চলে আসলাম। আচ্ছা, আপনারা রেডি কিনা বলেন? হ্যাঁ, আঞ্জুমানারা ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিএম সাকিব বলছে ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ আমি একসেপ্ট করবো। আমি ফেসবুক এখনো ঢুকে নাই, নাসরুল্লাহ হাসান এখন আসেনি না, এরা তো রেগুলার স্টুডেন্ট। আরো কয়েকজন আছে, নাজমুস সাকিব আছে, জিএম, এরা কই? ওকে, কতটা শেয়ার দিলে আবার কাল ক্লাস নেবো? এই কালকে ক্লাস নেবো, কালকে দেখি ওইটা। আপনারা আজকের ক্লাসটা একটু ভালোভাবে করেন। দেখেন এখন পর্যন্ত মাত্র 2জন রিয়াক্ট করছেন, আচ্ছা 4জন 5জন রিয়াক্ট করছে। নাসরুল্লাহ হাসান এসেছেন না? ওয়ালাইকুম সালাম। আরিফ বিল্লাহ ওয়ালাইকুম সালাম। শোনেন, আজকের একটা ক্লাসে জাস্ট 1 ঘন্টা আপনাকে পড়তে হবে না, লিখতে হবে না, জাস্ট দেখবেন। একটা ঘন্টার একটা ক্লাসে আপনার এইচএসসি তে 5 মার্কস কমন হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। এটা আপনি অন্য কোনো ক্লাসে অন্য কোথাও এইভাবে আপনার প্র্যাকটিস হয়েছে কিনা আমি জানি না, তবে আজকের ক্লাস শেষে আপনি পারবেন। এই জন্য আমার সাথে পুরোটা সময় একটু অ্যাটেন্টিভলি থাকতে হবে। রেডি তো না? ওকে, ঠিক আছে। জিএম সাকিব বলছে রেডি। ওকে, নাসরুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, ঠিক আছে, শেয়ার ডান। ওকে, আমাদের যত বেশি শেয়ার হবে, রিয়াক্ট হবে,
আপনাদের রিয়াক্ট কমেন্ট এবং যারা ক্লাসটা ইউটিউবে দেখেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে না আমরা পরবর্তীতে ক্লাস দিতে উচ্ছ্বসিত হই। যেমন আজকে আমার ক্লাস ছিল না, আজকে আমি বানানের ক্লাসটা নেওয়ার প্ল্যানও ছিল না, বাট গতকাল আপনাদের রেসপন্স প্রায় 500-র উপর কমেন্ট হয়েছিল, এইটা দেখে আমি খুশি হয়ে আজকে আবার আপনাদের ক্লাস নিচ্ছি। দেখেন এইখানে 2025 সাল, এখন এসেও কিন্তু আমাদের সেই প্রাচীন আমলের মতো বড় বড় শীট শত শত সূত্র মুখস্থ করার সময় নেই, আমরা ঝটপট টেকনিকের মাধ্যমে শিখবো। এই 1 2 3, 1 2 3 কি ভাইয়া? 1 হচ্ছে হ্রস্ব উকার অথবা হ্রস্ব ইকার, 2 হলো কি দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার। তাহলে 1 2 1 বা 121 এটা একটা সূত্র। এই সূত্রে কি কি হবে? মুমূর্ষ, পিপীলিকা, বিভীষিকা, নিপীড়িত, নির্মীলিত ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ। তাহলে মুমূর্ষ কিভাবে ভাইয়া? 121 হলো শুরুতে হবে কি হ্রস্ব উকার, এটা কি 1, আবার দীর্ঘ উকার, শেষে আবার হ্রস্ব উকার। 1 2 1, আপনারা বুঝতেছেন তো? তাহলে শুরুতে কি 1, তারপরে 2, তারপরে 1, অর্থাৎ শুরুতে দিলাম হ্রস্ব উকার, তারপরে দীর্ঘ উকার, তারপরে হ্রস্ব উকার। মুমূর্ষ, আমরা কিন্তু ভুলে যাই এই মুমূর্ষ নিয়ে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন এসেছে। আপনারা যেই বোর্ডেরই হন, আপনি মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী হন, আপনি যশোর বোর্ডের হন, খুলনা, আপনার রাজশাহী বোর্ডের হন, কুমিল্লা বোর্ডের হন, ঢাকা বোর্ডের হন, চট্টগ্রাম বোর্ডের হন, প্রত্যেকটা বোর্ডে জাস্ট প্রিভিয়াস 3 ইয়ার্স এর কোশ্চেন দেখেন, 2 থেকে 3 বছরের প্রশ্ন দেখেন প্রিভিয়াস, আপনি নিশ্চিত এই প্রশ্নটা আপনি পাবেন যে মুমূর্ষটা কত বোর্ডে আসছে। কিন্তু এটা আমরা ভুলে যাই যে হ্রস্ব উকার আগে নাকি দীর্ঘ উকার আগে। জাস্ট 121 মনে রাখেন, আপনি পেরে যাবেন। পিপীলিকাও সেম, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার, শুরুতে হ্রস্ব, মাঝে দীর্ঘ, শেষে হ্রস্ব, এর নাম কি 121। বিভীষিকা সেম, নিপীড়িত, নির্মীলিত সব সেম। এরপরে আসেন 11, 11 দিয়ে কি হয়? 11 হচ্ছে দুটোই হ্রস্ব ইকার। আচ্ছা, ফারিহা তাসনিম মিতু বলছে ধুমাইয়া শেয়ার করো সবাই। এই 21 জন আছে, ঠিক আছে, আমরা আশা করি আরো অনেকেই যুক্ত হবে আমাদের সাথে। দুটোই কি হ্রস্ব ইকার, তাহলে 11। এই হ্রস্ব ইকার দিয়ে কিভাবে পারবেন 11 দিয়ে? এই যে অতিথি, বিকিরণ, কাহিনী, তিথিক্ষা, পানিনি, মিথস্ক্রিয়া। আচ্ছা পানিনি নিয়ে একটা বিষয় বলে দেই, শোনেন। পানিনি নিয়ে না, শুধু দীর্ঘ ইকার আর হ্রস্ব ইকার নিয়ে না, পানিনি নিয়ে আরেকটা জিনিস মনে রাখবেন যে শুরুতে আসে কি মূর্ধন্য ন, এই পানিনি, পানিনি থেকে কি হয়? এই মূর্ধন্য ন আসে শুরুতে, পরে আসে কি দন্ত ন। এইটা নিয়ে কিন্তু অনেক বোর্ডে প্রশ্ন হয়। আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস শিট দেখলাম না, একটু পরে আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, তখন আরো ভালো বুঝতে পারবেন। তাহলে 1 2 1 থেকে আমরা এগুলো পেয়েছি, আপনি এগুলো কবিতা আকারে মুখস্থ করে ফেলবেন। মুমূর্ষ, পিপীলিকা, বিভীষিকা, নির্মীলিত, মুমূর্ষ, পিপীলিকা, বিভীষিকা, তারপরে নির্মীলিত, নিপীড়িত, এগুলো কি হবে? এগুলো সব হচ্ছে 121। তারপরে হ্রস্ব ইকার দুটো কি হবে? অতিথি, বিকিরণ, কাহিনী, তিথিক্ষা, পানিনি। জাস্ট 11 মনে রাখবেন যে দুটোই হ্রস্ব ইকার। ওকে, এরপরে আসেন হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার। শুরুতে হ্রস্ব ইকার, পরে দীর্ঘ ইকার, কি হবে? 12 হয়ে যাবে। আই হাই, জিএম সাকিব কি বলে দেখেন, বলে 1 কে কমেন্ট করবে কাল যদি 1969 ক্লাস নেন। আরে ভাইয়া এটা ওকে দেখেন, তাহলে 12, এটা হচ্ছে 1 এবং 2, এটা 12 না, এটা হচ্ছে কি হবে? 1 এবং 2, 1 এবং 2 কি হবে ভাইয়া? শুরুতে হ্রস্ব ইকার, পরে দীর্ঘ ইকার, কারণ 2 সমান দীর্ঘ ইকার, 2 সমান দীর্ঘ উকার, এবং 1 সমান কি হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার। যেমন কি আছে? নিরীহ, নিরীক্ষণ, মুহূর্ত, মধুসূদন। এই যে মধুসূদন ভাইয়া, এটা কি মধু থেকে দীর্ঘ উকার হবে? তরমুজের মধু না কিন্তু, হ্যাঁ, এই যে মধু, মধু, তাহলে এই মধুতে কি হবে? হ্রস্ব উকার হবে, এবং সুদনে কি হবে? দীর্ঘ উকার হবে। কেন? কারণ এটা হচ্ছে 12 বা 1 2, শুরুতে হ্রস্ব উকার, পরে দীর্ঘ উকার। ওকে, এই পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে। আরিফ বিল্লাহ খান, এই ক্লাসের স্লাইড আপনাদেরকে দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, আপনারা ক্লাস শেষে কি করতে পারেন? ওকে আসেন, তারপরে আসেন 2 1 কোথায় হবে? 2 1, আমরা শুরুতে একটু শর্টকাট টেকনিক গুলো দেখে নিচ্ছি, আমরা মূল নিয়মে চলে যাব একটু পরে। 2 1 কোথায় হবে ভাইয়া? মরীচিকা, শারীরিক, দধিচি, বাল্মীকি, কনিনিকা এবং ইত্যাদি। তাহলে কিন্তু কি হবে? এগুলো মনে রাখবেন যে 21 ফেব্রুয়ারি, 21 কি কি হবে? মরীচিকা, শারীরিক, দধিচি, বাল্মীকি, এগুলো কি কি হবে? 21। ওকে, এরপরে আসেন ভাইয়া, তারপরে হলো আচ্ছা আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে সিফাতুল্লাহ তাসনিম ভাইয়া আছে। ভাইয়া বলতেছে অসাধারণ টেকনিক, শুক্রিয়া ভাইয়া। আচ্ছা আমরা তারপরে দেখি, দেখেন এরপরে আমি খুব দ্রুত যাচ্ছি, আপনারা এই ক্লাসটা আবার একটু রিপিট দেখতে পারেন, কারণ 60টা স্লাইড আমাদের শেষ করতে হবে। 22 কি কি আছে? দুটোই দীর্ঘ ইকার অথবা দুটাই দীর্ঘ উকার। উদিচি, এই বানানটা একটু সবাই লিখে রাখেন, এই বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উদিচি, তারপরে আছে কি আইনজীবীটা পারবেন আপনারা, যত প্রকার জীবী আছে সকল জীবিতে কি হয়? দীর্ঘ ইকার হয়, এটা পারবেন। কিন্তু আপনাদের এই বাল্মীকি, দধিচি এবং উদিচি, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। বাল্মীকি এবং দধিচিতে কি হবে? 21 হবে। বাল্মীকি এবং দধিচিতে কি হবে ভাইয়া? 21। আর 22 কোথায় হবে? উদিচি, উদিচি, মনীষী, এই দুটো খুব ইম্পর্টেন্ট। উদিচি, মনীষী, সমীচীন আপনারা পারবেন, সমীচীন মনে রাখা সহজ, কিন্তু উদিচি এবং মনীষীটা, এবং এই পাশে কি আছে? বাল্মীকি এবং দধিচি। আচ্ছা 1 1 মানে 4টা 1 কে কেমন আছে? মুহুর্মুহু, মুহুর্মুহু 4টা 1, অপিনিহিতি 4টা 1 হবে, মানে 4টাই হ্রস্ব ইকার এবং 4টাই হ্রস্ব উকার, মুহুর্মুহু, অপিনিহিতি। এরপরে আসেন নিশিথিনি, কিরিটিনি, নিশিথিনি, কিরিটিনি। তাহলে এখানে কি হবে ভাইয়া? 12 12, 12 12, নিশিথিনি, কিরিটিনি। শুরুতে কি হবে? শুরুতে হবে হ্রস্ব ইকার, তারপরে দীর্ঘ ইকার, আবার হ্রস্ব ইকার, আবার দীর্ঘ ইকার, কি হবে? নিশিথিনি। হ্যাঁ, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো আপনারা একটু কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে? ওটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। কিরিটিনি, কি রি টি নি,
শুরুতে রস্বইকার, পরে দীর্ঘইকার, আবার রস্বইকার, আবার দীর্ঘইকার, কি হবে 12 12। এরপরে আসেন সরস্বতী পুজো উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। ওকে, দেখেন এইখানে কি হয়েছে, এই সরস্বতী বানানটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, এই সরস্বতীটাতে না মানে কোশ্চেনে এরকম বফলা দেওয়া থাকে, বাট বফলা হবে না, এটা অনেক কনফিউজিং আমাদের জন্য। তাহলে ওকে, এই যে স্মরণিকা, স্মরণিকা, এই স্মরণিকা বানানটা ইম্পর্টেন্ট। এখানে কি হয় ভাইয়া, ম ফলা হয়। স্মরণিকাতে স্বর সাথে কি হয়, ম ফলা হয়। এইটা আপনারা ভালো করে দেখে নেবেন। এরপর কি আছে, পূর্বাহ্নে, এই যে পূর্বাহ্নে, এই যে এখানে কি হবে, এটা হচ্ছে নটা নিচে চলে আসবে। মধ্যাহ্নে, মধ্যাহ্নের নিচে আসবে না, কিন্তু অপরাহ্ন এবং পূর্বাহ্নে, অপরাহ্নে এবং পূর্বাহ্নে কি হবে ভাইয়া, নিচে চলে আসবে। ওকে, তিনি পূর্বাহ্নে, এখানে পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। তাহলে এই পূর্ব, অপ এগুলো যদি থাকে অন্যের পূর্বে, তাহলে অন্যটা কি হয়ে যায়, এই নটা নিচে চলে আসবে। এটা আপনারা খুব সুন্দর করে আমি শেষে আপনাদের স্লাইড দিয়ে দেবো। এরপরে আসেন আজকের ক্লাসের মূল পাঠে চলে আসলাম আমরা। আচ্ছা, সানজিদা আফরিন সাখী, ওকে, ওয়ালাইকুম সালাম। আমরা আজকের ক্লাসের মূল পাঠে চলে এসেছি, মূল পাঠে চলে আসলাম। ওকে, এবার আমরা নিয়ম শুরু করবো। আচ্ছা, এই দেখেন আরিফুল্লাহ খান ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আরিফুল্লাহ খান, আরিফুল্লাহ খান দেখেন কত ভালো একটা কাজ করছে। আরিফুল্লাহ খান কত ভালো একটা কাজ করছে, সেইটা হলো সে তার প্রায় 10 থেকে 12 জন ফ্রেন্ডকে মেনশন করে দিছে। দেখি তো এই যে 26 জন ক্লাসটা দেখতেছেন, আপনারা প্রত্যেককে প্রত্যেককে আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, আমি আজকের ক্লাসের মূল পাঠ শুরু করে দিচ্ছি, নিয়ম শুরু করে দিচ্ছি। আমরা প্রায় 30টার মতো নিয়ম দেখবো, বাট একদম সহজ নিয়ম। জাস্ট আমি একবার করে পড়ে যাবো, আপনার মুখস্থ হয়ে যাবে, আপনাকে আর বাসায় পড়তে হবে না। আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। এর আগে ঝটপট আমাদের 10 সেকেন্ড সময়, সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। ওকে, চলেন আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। নিয়মগুলোতে আমরা চলে যাচ্ছি, আসেন। ফার্স্ট নিয়ম, দেশ, ভাষা, জাতির নামের বানানে কি হবে, রস্বইকার হবে। দেশ, জাতা, জাতি, দেশ, ভাষা, জাতির নামের শেষে কি হবে, রস্বইকার হবে। যেমন জাতির ভিতর কি আছে, জাপানি, পাকিস্তানি, তুর্কি, বাঙালি, এগুলোতে কি হবে ভাইয়া, রস্বইকার হবে। তারপরে ভাষা, যত প্রকার ভাষা আছে আজকে মনে রাখেন, যত প্রকার দেশের নাম, জাতির নাম, ভাষার নাম সব কি হবে, রস্বইকার হবে। যেমন আরবি, হিন্দি, নেপালি, সিংহলি, এরপরে দেশের নাম আছে ইতালি, চিলি, গিনি, গ্রিস, সকল প্রকার, সকল প্রকার। আচ্ছা, এর ভিতর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু দেখে নেই আগে। এই যে চীন, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোতে কি হবে, এগুলো একটু ব্যতিক্রম। এই জায়গাটাতে ভাইয়া দীর্ঘইকার থাকবে। তাছাড়া চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা ছাড়া, চীন, আপনারা কিন্তু মনে রাখবেন অনলি এই তিনটা, বাকিগুলো মনে রাখার দরকার নাই। জাস্ট যেগুলো এক্সেপশনাল এই তিনটা মনে রাখবেন, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তিনটা নাম একটু আপনার কমেন্ট বক্সে লেখেন। কোন তিনটা ব্যতিক্রম, কোন তিনটা ব্যতিক্রম? আচ্ছা, কোন তিনটা ব্যতিক্রম দেখেন, এই তিনটা ব্যতীত, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই তিনটা ব্যতীত বাকি সবগুলো কি হবে ভাইয়া, রস্বইকার হবে। তাহলে দেশ, ভাষা, জাতির নামের শেষে রস্বইকার হবে। শব্দের শেষে যদি রস্বই কি হয়, যদি এই ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে দীর্ঘইকার হবে। দীর্ঘইকার হবে জাতির নামের শেষে। যেমন আমরা বলি না আরবীয়রা, ইউরোপীয়রা, হ্যাঁ, এই আরবীয়, ইউরোপীয় এরাও কিন্তু জাতি, কিন্তু এদের যদি ইয় প্রত্যয় থাকে, কি প্রত্যয় থাকে, ইয় প্রত্যয়। ইয় প্রত্যয় নাই কার নামের সাথে, যেমন বাঙালি, বাঙালির সাথে কি ইয় প্রত্যয় আছে, নেই কিন্তু। এই জন্য কি হবে, বাঙালিতে রস্বইকার হবে। এটা একটা বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, কিন্তু ইউরোপীয়, এখানে কিন্তু ইয় প্রত্যয় আছে। তাহলে এইটা মনে রাখবেন যে যদি ইয় প্রত্যয় থাকে, ইয় প্রত্যয় থাকলে ওই আগের নিয়মটা একটু ঘুরে যাবে। যে যদি এখানে জাতি বুঝিয়েছে, যেমন ভারতীয়, আরবীয়, ইউরোপীয়, ককেশীয়, ইতালীয়, জাতি বুঝিয়েছে, কিন্তু দীর্ঘইকার হবে। কেন, কারণ ইয় প্রত্যয় আছে। ওকে, 3 নাম্বার নিয়মে চলে আসেন। শব্দের শেষে অঞ্জলি থাকলে, শব্দের শেষে কি থাকলে, অঞ্জলি থাকলে, ওই অঞ্জলি শব্দের সর্বদাই রস্বইকার হবে। যেমন পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, তারপরে জলাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি। আপনারা কি বুঝতেছেন, বুঝতেছেন আপনারা? আচ্ছা, এই যে সানজিদা আফরিন সাখী দেখেন একই কাজ করছে, সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে। ওকে, যারা যারা ক্লাসে ফ্রেন্ডদেরকে মেনশন করতেছেন, আমরা তাদেরকে পিডিএফ দেবো। আপনারা না ওই আমাদের পেজে মেসেজ করতে পারেন, অথবা আমার আইডিতে মেসেজ করতে পারেন। আমিও মাঝে একটা ছোট্ট করে কমেন্ট করে দেই। ওকে, আপনারা কি করতে পারেন, আমিও একটা কমেন্ট করে দিলাম। আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন, মেসেজ করলে আমরা আপনাদেরকে পিডিএফটা, ক্লাসের পিডিএফটা পাঠিয়ে দেবো। যারা যারা ক্লাসের ফ্রেন্ডদের মেনশন করবেন, আমি কিন্তু দেখতেছি কারা কারা কমেন্ট করতেছে, তাদের নামগুলো আমাদের কারা মেনশন করতেছে আমাদের মনে আছে। আমরা তাদেরকে এই যে আমার আইডি থেকে আমি কমেন্ট করলাম, আপনারা আমার আইডিতে অথবা আমাদের পেজে করতে পারেন, আমরা আমাদের পেজ থেকে আপনাদেরকে এটা পাঠিয়ে দেবো। ওকে, আমাদের এটা শেষ। যত প্রকার অঞ্জলি আছে সব জায়গায় কি হবে ভাইয়া, রস্বইকার হবে। 4 নাম্বার নিয়মে আসেন। শব্দের শেষে যদি জীবী থাকে, শব্দের শেষে জীবী থাকলে ওই জীবী শব্দে দুটোই দীর্ঘইকার হবে। যেমন চাকরিজীবী, চাকরিজীবী, পরজীবী, শ্রমজীবী, চাকরিজীবী। তারপরে আর যদি শুরুতে জীবী থাকে, শুরুতে যদি জীবী থাকে, শোনেন এইটা তো বুঝলাম তাই না, যে শব্দের শেষে যত প্রকার জীবী আছে, শেষে যত প্রকার জীবী আছে কি হবে,
দুটোই দীর্ঘইকার হবে। পরজীবী, পরজীবী দুটোই দীর্ঘইকার, চাকরিজীবী দুটোই দীর্ঘইকার, শ্রমজীবী দুটোই দীর্ঘইকার। কিন্তু যদি শুরুতে জীবী থাকে, শুরুতে জীবী থাকলে প্রথমে দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। যেমন জীবিত, জীবিকা, জীবিকা লিখতে শুরু প্রথমটাতে কি হবে? দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। শুরুতে ছাড়া যদি শেষে থাকে দুটোই দীর্ঘইকার হবে। আসেন তারপরের নিয়মটাতে আমরা চলে যাই। 5 নম্বর নিয়ম, বিদেশি শব্দে সর্বদা দন্ত স হবে। বিদেশি শব্দে সর্বদা কি হবে? দন্ত স হবে। আর যত প্রকার দেশি শব্দ আছে, দেশি শব্দে কি হবে ভাইয়া? দেশি শব্দে দেশি না, আচ্ছা সেটা হলো তৎসম শব্দে মূর্ধন্য না হবে। তাহলে বিদেশি শব্দে যে আমরা ফার্নিচার লিখি না, তারপরে ইস্টার্ন লিখি না, ইস্টার্ন, ফার্নিচার, কর্নেল, কর্নার, ইস্টার্ন, এগুলো তো সবসময় কি হবে? দন্ত ন হবে। শুধু দন্ত নয় না, এটা মনে রাখেন, শোনেন আমি আপনাদের একটু শিখিয়ে দেই। এই যে দন্ত ধ্বনি আছে না, দন্ত ধ্বনি কি কি আছে বলেন তো? দন্ত ধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ এবং দন্ত ন। আরো আছে কি? দন্ত স আছে। এই সবগুলো একসাথে হবে। সবগুলো কোথায় হবে? বিদেশি শব্দ হবে। তাহলে বিদেশি শব্দে কিন্তু মূর্ধন্য স হবে না, বিদেশি শব্দে সবসময় কি হবে? দন্ত স হবে। বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে, দন্ত স হবে, এগুলো হবে বিদেশি শব্দে। তাহলে তৎসম শব্দে কি হবে? মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। এইটা আশা করি ক্লিয়ার। 5 নাম্বারটা ক্লিয়ার কিনা বলেন তো? আমরা এই প্রথম 5টা নিয়ম দেখলাম, আমরা প্রায় 30টার মতো নিয়ম দেখবো। প্রথম 5টা নিয়ম ক্লিয়ার কিনা সবাই একটু জানান? প্রথম 5টা নিয়ম ক্লিয়ার কিনা? প্রথম 5টা নিয়ম আপনাদের ক্লিয়ার কিনা সবাই একটু ঝটপট জানান? প্রথম 5টা নিয়ম ক্লিয়ার? প্রথম 5টা নিয়ম আমরা তারপরে যাব। দেখেন মাত্র 5 জন শেয়ার করছে ক্লাসটা, এতজন ক্লাস করতেছে, 5 জন শেয়ার করছে। শেয়ার করলে তো তার টাকা কমে যাবে। দেখেন তাহলে 5টা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আশা করি। এরপরে আসেন, বিদেশি শব্দে সর্বদা দন্ত স হয়। যেমন পোস্টার, আমি তো আগেই বলে দিলাম দন্ত ন হবে বিদেশি শব্দে, দন্ত স হবে কি? বিদেশি শব্দে, অর্থাৎ দন্ত ধ্বনিগুলো বিদেশি শব্দে হয় আর মূর্ধা ধ্বনিগুলো তৎসম শব্দ হয়। যেমন দন্ত স হবে কোথায়? ফটোস্ট্যাট, এখানে কি হবে? ইংরেজি শব্দে। পোস্টার ইংরেজি শব্দ, স্টুডিও, স্টার এগুলো সব জায়গায় কি হবে? পোস্ট মাস্টার কি হবে ভাইয়া? দন্ত স হবে। তাহলে আজকের পর থেকে মনে রাখেন, কোন প্রকার মূর্ধধ্বনি যেমন মূর্ধন্য স, মূর্ধন্য ন, এই দুটোর কোনোটাই কোনো বিদেশি শব্দে কখনোই হবে না। এর পরেরটাতে আসেন, অদ্ভুত ছাড়া যত প্রকার ভূত আছে সব ভূতে কি হবে? দীর্ঘ উকার হবে। শুধুমাত্র অদ্ভুতে কি হবে? অদ্ভুতে হ্রস্ব উকার হবে। তাহলে ভাইয়া যে আমরা লিখি না ভূতুরে, তারপরে ভূত, এই টাইপের যত কিছু লিখবো, ভূতুরে, ভূত, এই টাইপের যত কিছু লিখবো সব জায়গায় কি হবে ভাইয়া? সব জায়গায়, ওকে আপনারা কি কমেন্ট করতেছেন? আমি দেখতে পাচ্ছি না। ওকে দেখেন, তাহলে অদ্ভুত ছাড়া উদ্ভূত, পরাভূত, দূরীভূত, কিমভূত, প্রভূত, একীভূত, বশীভূত। তাহলে এই যে ভূতুরে, সকল প্রকার ভূত শব্দে কি হবে? দীর্ঘ উকার হবে। শুধুমাত্র অদ্ভুতে হ্রস্ব উকার হবে। শুধুমাত্র অদ্ভুতে হ্রস্ব উকার হবে। অদ্ভুত ছাড়া সকল প্রকার ভূতে কি হবে? দীর্ঘ উকার হবে। এরপরে আসেন 8 নম্বর নিয়মটাতে, শব্দের শেষে যদি জগৎ থাকে, শব্দের শেষে কি থাকে? দেখেন শব্দের শেষে জগৎ আছে, বাচক আছে, বিদ্যা আছে, সবা আছে, ত, তা, নি, ইনি অথবা পরিষদ, তত্ত্ব, এগুলোর যে কোনো কিছু থাকে, তাহলে তার পূর্বে যে দীর্ঘইকার আছে সেটা কি হবে? হ্রস্বইকার হয়ে যাবে। এতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখেন যে শব্দের শেষে নরমালি একটা দীর্ঘ ইকার আছে। এই দীর্ঘ ইকারের পরে অন্য যদি অতিরিক্ত কোনো শব্দাংশ যুক্ত হয়, সেগুলো হতে পারে একটা জগৎ, হতে পারে একটা পরিষদ। যেমন কি আছে? মন্ত্রী, আপনি যখন মন্ত্রী লেখেন, এই যে মন্ত্রী সভা, দেখেন মন্ত্রী সভা, আপনি যখন মন্ত্রী লেখেন, মন্ত্রী, আচ্ছা এটা একটু রেড কালার দিয়ে লিখি আপনারা ভালো বুঝবেন। যদি যদি আমরা কি বলি? মন্ত্রী বলি, মন্ত্রী বলতে কি হয় স্যার? মন্ত্রী লিখতে কিন্তু দীর্ঘ ইকার হয়। কিন্তু আপনি যখন এই মন্ত্রীর সাথে একটা সভা বসিয়ে দিবেন, মন্ত্রীটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। মন্ত্রীর সাথে একটা ত বসিয়ে দিবেন, কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। মন্ত্রীর সাথে পরিষদ বসিয়ে দিবেন, এই যে পরিষদ, কি হয়ে যাবে? মন্ত্রী পরিষদ হয়ে যাবে, হ্রস্ব ইকার হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো শব্দের সাথে দীর্ঘ ইকার আছে শব্দের শেষে, তার সাথে অন্য যে কোনো কিছু যুক্ত করে দেন, কি হয়ে যাবে? সেইটা হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন প্রতিদ্বন্দ্বিতে কিন্তু কি হয়? যখন এই তা ছিল না, ধরেন এই তা নাই, তাহলে কি হবে? প্রতিদ্বন্দ্বী, দীর্ঘ ইকার। এই যে প্রতিযোগী, যদি তা না থাকে কি হবে? দীর্ঘ ইকার হবে। কিন্তু যখন তা চলে আসছে তখন কি হয়ে যাবে স্যার? হ্রস্ব ইকার হয়ে যাবে। সহযোগী, যদি বলি কি সহযোগী, শুধু সহযোগী থাকলে কি হবে? দীর্ঘ ইকার হবে। কিন্তু যখন তা বসিয়ে দিলেন কি হয়ে যাবে? সহযোগিতা। তাহলে মনে রাখেন, আজকের পর থেকে যত শব্দের শেষে দীর্ঘ ইকার আছে, যদি এর সাথে স্যার আমরা নতুন কোনো শব্দ অংশ যুক্ত করে দেই, কোনো প্রত্যয় যুক্ত করে দেই, তাহলে কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। এরপরে আসেন বিশেষণবাচক শব্দে, বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে। আর বিশেষ্যবাচক শব্দে, তাহলে বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হবে। কিন্তু বিশেষ্যবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘ ইকার হবে। যেমন সোনালী, রূপালী, এই যে আলি আছে, আলি, সোনালী, রূপালী, মিতালি, বর্ণালী, এগুলো সবগুলোতে কি হবে? হ্রস্ব ইকার হবে। কিন্তু আমরা বলি না যে সোনালী ইলিশ অথবা রূপালী ইলিশ, সোনালী ইলিশ বলি না আমরা,
আমাদের সোনালী শস্য বলা হয় কাকে যেন, পাটকে, তাই না? হ্যাঁ। আর রূপালী ইলিশ বলি বা মিতালি, এই সবগুলোতে কি হবে? সবগুলোতে স্যার রস্বইকার হবে। কেন? এটা হচ্ছে বিশেষণবাচক। কিন্তু আমি যদি এটাকে বিশেষ্য বানিয়ে দিই, যেমন ব্যাংকের নাম সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পুবালী ব্যাংক। আচ্ছা, আপনি যদি এমনিতে পুবালী বলেন, হ্যাঁ আপনি স্বাভাবিকভাবেই বললেন কি পুবালী, তাহলে পুবালী বলতে কিন্তু কি হবে? যেহেতু আলী প্রত্যয় যুক্ত, আলী প্রত্যয় হওয়ার কারণে যত প্রকার আলী প্রত্যয় পাবেন সব জায়গায় রস্বইকার পাবেন। কিন্তু যখন ব্যাংকের নাম হবে তখন আর সেটা রস্বইকার থাকবে না, তখন সেটাকে কি বলতে হবে? পুবালীটা দীর্ঘইকার হয়ে যাবে, এই রূপালীর মতো, সোনালীর মতো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। 9 নাম্বারটা দেখলাম আমরা, এবার একটু 10 নাম্বার নিয়মে চলে যাই, আসেন। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন গর্জন, এটা প্রাচীন যুগে মানুষ লেখার সময় যে এইভাবে লিখতো, গর্জন। তারপরে কার্য, এখানে জটা দুইবার হবে না। তারপরে যে সৌন্দর্য, সৌন্দর্য, এই যে কার্যটা কিন্তু এরকমটা হবে। কার্য কেমন হবে? দেখেন, এই যে কার্য নিয়ে আমরা ভুল করি, সৌন্দর্য নিয়ে আমরা ভুল করি। এই ভুলটা আমরা অনেকেই করি। সৌন্দর্যটা এইভাবে লিখি না রে ভাইয়া, এই জ ফলা তো এসেছে জয়ের প্রতিনিধি হিসাবে। তাহলে আপনি যদি জ লেখেন তাহলে কি আর জ ফলা লেখার দরকার আছে? এই যে সৌন্দর্য, তাহলে রেফের পরে কোনো ব্যঞ্জন দুইবার হবে না, দ্বিত্ব হবে না। রেফ থাকলে আর দ্বিত্ব হবে না। যেমন কার্য, এটা যে কোনো একটা আসবে, এই জ ফলা কেটে যাবে, শুধু জ থাকবে। গর্জন, এই যে গর্জন লিখছে, গর্জন হবে না, এটা গর্জন হবে, কারণ রেফ থাকলে ব্যঞ্জন আর দ্বিত্ব হয় না। আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টে সবাই জানান। আমরা 10টা নিয়ম শেষ করে ফেললাম 30টা নিয়মের ভিতরে। আজকের ক্লাসের সবচেয়ে মজার বিষয় যেটা হবে, ক্লাসের শেষে আমি যে প্র্যাকটিস সেশনটা করব, আমি প্রায় 8 থেকে 10টা বোর্ডের কোশ্চেন সলভ করে ফেলবো খুব ঝটপট। এইটা আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং আপনার একটা বড় প্র্যাকটিস সেশন হয়ে যাবে এক্সামের আগে। বলেন সবাই, একটু বলেন যে এই প্রথম 10টা নিয়ম আপনারা বুঝলেন কিনা। এই 10টার আগেও আমরা বিশেষ কিছু নিয়ম দেখেছি, বাট এই 10টা বুঝছেন কিনা সবাই একটু কমেন্টে জানান। নিজামুদ্দিন শাকিল বলছে জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমরা কি চলে যাব পরের টপিকে যাব কিনা বলেন? পরের, ওকে, ফারিহা তাসনিম মৃত্যু বলেছে বুঝেছি, নাসরুল্লাহ হাসান বুঝেছি, ওকে থ্যাংক ইউ। দেখেন নিয়ম নাম্বার 11তে যাই আমরা। সেটা হলো রাম, চন্দ্র, রূপ, তারপরে গৃহযোগ আয়ন, এই প্রত্যয় যুক্ত হলে মূর্ধন্য ন হবে। যেমন জাস্ট এইটা মনে রাখেন, এটা হচ্ছে নত্যবিধির একটা নিয়ম। হ্যাঁ, নত্যবিধি কাকে বলা হয়? নত্যবিধি হলো মূর্ধন্য ন ব্যবহারের যে নিয়ম, তাকেই নত্যবিধি বলা হয়। নত্যবিধির অন্যতম একটা নিয়ম হলো, বিধি হলো, যে যদি রাম আসে, রাম, তারপর কি আসে? চন্দ্র আসে, রাম আসে, চন্দ্র আসে, রূপ আসে এবং গৃহ আসে, আয়ন আসে, এই প্রত্যয়গুলো যুক্ত হলে কি হবে? তাহলে মূর্ধন্য ন হবে। যেমন রাম যোগ আয়ন, এই এগুলোর সাথে যদি আয়ন প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে? যেমন রাম যোগ আয়ন রামায়ণ, রূপ যোগ আয়ন রূপায়ণ, গৃহ যোগ আয়ন গৃহায়ন। তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি যে রাম, চন্দ্র, তারপর চন্দ্রায়ন, গৃহায়ন, রূপায়ণ, রামায়ণ, এই সকল প্রকার আয়ন, এই আয়ন প্রত্যয়টা যদি রামের পূর্বে আসে, আয়ন প্রত্যয়টা যদি চন্দ্রের পূর্বে আসে, রূপের পূর্বে আসে, গৃহের পূর্বে আসে, তাহলে কি হয়ে যাবে স্যার? মূর্ধন্য ন হয়ে যাবে। রামায়ণ, রূপায়ণ, গৃহায়ন ইত্যাদি। ওকে, 12 নাম্বার রুলসে আসেন। 12 নাম্বার, আচ্ছা পিডিএফ কি ক্লাসে? হ্যাঁ, পিডিএফটা ক্লাস শেষে দেবো ভাইয়া। আপনারা পেজে জানিয়ে রাখেন, আমরা আপনাদের কমেন্টগুলো দেখতেছি, তো আপনারা পিডিএফটা ক্লাসে শেষে পেয়ে যাবেন। ওকে, দেখেন এরপর 12 নাম্বারটা, পাশাপাশি যদি একাধিক সমার্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। একটা ছোট্ট একটা মজার বিষয় বলি, সেটা হলো পাশাপাশি কি বলছে? একাধিক শব্দে, যে অশ্রু জল, এইটা কিন্তু আমাদের কবিরা ব্যবহার করে। অনেক জায়গায় দেখবেন যে অশ্রু জলে ভেসে গেল, বুক ভেসে গেল। অশ্রু মানেই তো কি? চোখের জল। আপনি কি বলেন যে নদীতে অশ্রু বয়ে যাচ্ছে? সমুদ্রে কি অশ্রু বয়ে যায়? আপনার টিউবওয়েলে কি অশ্রু ওঠে? আপনার ট্যাপ ছেড়ে দিলে কি অশ্রু বের হয়? না, পানি বের হয়, জল বের হয়। তাহলে অশ্রুটা শুধুমাত্র চোখের জলকেই বলা হয়। তাহলে অশ্রু মানেই তো চোখের জল। অশ্রু মানে কি? চোখের জল। তো আপনি যদি লেখেন যে অশ্রু জল, তাহলে কি হবে? চোখের জল জল। আচ্ছা, তারপরে আমরা বলি না যে শুধুমাত্র তোমারই জন্য আমি আজ এসেছি? এই যে শুধুমাত্র, হয় শুধু লিখতে হবে, না হয় মাত্র। বলতে হবে কি যে শুধু তোমার জন্য, অথবা মাত্র তোমার জন্যই আমি এসেছি। তাহলে হয় শুধু, না হয় মাত্র। তাহলে কি বলেছে? যে পাশাপাশি একাধিক সমার্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। যেমন এই অশ্রুজল, তারপরে আয়ত্তাধীন, যে হয় আয়ত্ত লিখতে হবে, না হয় কি লিখতে হবে? অধীন লিখতে হবে, যে সে তার অধীনস্থ, তার অধীনে রয়েছে, অথবা সে তার আয়ত্তে রয়েছে, কিন্তু সে তার আয়ত্তাধীন রয়েছে, এটা ভুল। এই যে আমরা বলি না কেবল মাত্র, হবে না তো, হয় কেবল, হয় মাত্র। তারপরে বিধি প্রকার, না এটাও ভুল। তাহলে কি লিখতে হবে? হয় লিখতে হবে বিবিধ, অথবা প্রকার। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা একটা মজার বিষয় বলি আপনাদের। এই যে আমরা বলি নাকি স্বাগত, এই যে স্বাগত লিখি না স্যার, স্বাগত, স্বাগত মানে কি এটা জানেন তো আপনারা? না, স্বাগত ভাঙলে কি হয় দেখেন তো? স্বাগত ভাঙলে হয় সুযোগ আগত, সুযোগ আগত, সুযোগ আগত সমান কি? স্বাগত। এখন আমরা অনেকেই কি করি? অনেকেই লিখি যে সুস্বাগত। কি লিখি? সুস্বাগত। এই সুস্বাগত ভাঙলে কি হয় জানেন আপনারা? কেউ কমেন্ট বক্সে লেখেন তো। সুস্বাগত ভাঙলে একটা মজার বিষয় হয়, সেইটা হলো সুসু আগত। বলেন এই বাচ্চাটা সুসু আগত হয়েছে, ওকে নিয়ে একটু সুসু করিয়ে নিয়ে আসো। তাহলে এই সুস্বাগত কি ঠিক না ভুল বলেন? সুস্বাগত কি ঠিক? না। তাহলে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে স্বাগত। স্বাগত লিখতে হবে, সুস্বাগত লেখা যাবে না। লিখতে হবে কি? স্বাগত। একইভাবে অশ্রু জল ভুল, কি হবে? শুধু অশ্রু হবে, অথবা চোখের জল হবে। হয় অশ্রু মানেই তো চোখের জল,
হয় অশ্রু লিখতে হবে, না হয় চোখের জল লিখতে হবে, কিন্তু অশ্রু জল শব্দটা ভুল। এরপরে আসেন 13 নম্বর নিয়মটা, ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রন্থ নাম যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে হবে। জসিমউদ্দিন, জসিমউদ্দিন তার নিজের নামটা এইভাবে লেখে, এই যে দেখেন এখানে জসিমউদ্দিন তার নিজের নামটা যেভাবে লেখে আমাদেরকে এইভাবে লিখতে হবে। আপনি ভাবতে পারেন আচ্ছা এটা মনে হয় কম্পিউটারের ফ্রন্টটা ভেঙে গেছে এই জন্য এমন হয়েছে। না রে ভাইয়া, কবি তার নিজের নাম এইভাবেই লিখেছে, আমাদেরকে এইভাবেই লিখতে হবে। জীবনানন্দ দাশ এর মায়ের নাম কি আপনারা একটু লিখবেন। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? সবাই কমেন্ট বক্সে লিখবেন জীবনানন্দ দাশের মায়ের নাম কি। কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলেন সবাই, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? লেখেন তো সবাই, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? জীবনানন্দ দাশের মায়ের নাম কি কেউ লিখতে পারলেন না? কুসুম কুমারী দাস, এটা আপনারা জানেন না? তাহলে তার মায়ের নাম লিখতে আমরা দন্তের সদে লিখি, কিন্তু তার নাম লিখতে কি লিখি? তালব্য সদে লিখি। দেখেন শামসুর রহমান, শামসুর কিন্তু রহমান লেখা যাবে না, শামসুর রহমান লিখলে কি হবে? ভুল হবে। আমরা এই যে আখি বলছে ভাইয়া জানি না, থ্যাংক ইউ। না জানাটাও একটা ভালো গুণ, কারণ না জানার ফলে আপনি নতুন করে জানতে পারবেন। তারপরে দেখেন হুমায়ুন, হুমায়ুন আহমেদ, হুমায়ুন এখানে দীর্ঘ উকার দিয়েছে, এটা দীর্ঘ উকার দিতে হবে। কিন্তু যখন হুমায়ুন আজাদ লিখবেন, হুমায়ুন আহমেদ লিখলে কি হবে? দীর্ঘ উকার, কিন্তু হুমায়ুন আজাদ লিখতে হ্রস্ব উকার। এই যে চিটাগাং স্টিল মিল লিমিটেড যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। তারপরে কি আছে? এই যে মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ, এই যে মুহাম্মদ শহীদুল্লাহ আছে না, মুহাম্মদ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ শহীদুল্লাহ আপনাকে লিখতে হবে। তারপরে আপনার কি আছে? হুমায়ুন আজাদে যখন আজাদ লিখবেন তখন রস্যকার, এটা হচ্ছে কবি নিজের নাম যেভাবে লিখেছে। আর শামসুর রহমান, তিনি রহমান লিখছে। আপনি যদি ভাবেন যে কবি হয়তো জানতো না, ভুল করে টাইপিং মিস্টেক করে রহমান লিখে ফেলছে, আমি একটু রহমান লিখে দেই, হবে না। কিন্তু কি লিখতে হবে? রহমানই লিখতে হবে। এরপরে আসেন পদান্তে, পদান্তে মানে কি? পদের শেষে, পদ অন্তে, অন্ত মানে কি? শেষে। তাহলে এই পদান্তে বা যদি শেষে কি থাকে স্যার? যদি পদের শেষে, পদের শেষে কি থাকে? পদের শেষে বিসর্গ থাকবে না, কিন্তু মাঝে বিসর্গ থাকবে। যেমন মূলত আমরা অনেকে কি করি জানেন? এই যেখানে কার্যত দিয়ে বিসর্গ দিয়ে দেই, ফলতেতে বিসর্গ দিয়ে দেই, এটা ভুল। তারপর প্রধানততে কি দেয়? অনেকে বিসর্গ দেই, এটা ভুল। তাহলে বিসর্গ, বিসর্গ কখনো ওই পদের শেষে হবে না। বিসর্গ অনলি কোথায় হবে? বিসর্গ হবে শুধুমাত্র মাঝে। মনোকষ্ট, ইতপ পূর্বে ইত্যাদি। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? যে এখন আজকের পর থেকে আর কখনোই যদি পদের শেষে বিসর্গ থাকে সেটা কেটে দেবেন। পদের শেষে কি হবে না? বিসর্গ হবে না। বিসর্গ কোথায় হবে স্যার? বিসর্গ হবে শুধু পদের মাঝে। দূরত্ব বুঝায় না, এরূপ শব্দে দু হবে, কি হবে? হ্রস্ব উকার হবে। আর দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে। একটু বোঝার চেষ্টা করেন। দুরবস্থা, দুরবস্থা দিয়ে কি আমরা দূরের অবস্থা বুঝাই? হুম, খারাপ অবস্থা বুঝাই। তাহলে যেহেতু দূরত্ব বুঝাচ্ছে না, এখানে কি হবে? হ্রস্ব উকার হবে। দুর্নীতি, দুর্নীতি, এখানে কি হবে? দুর্নীতি দিয়ে কি দূরের কিছু বুঝায়? দুর্নীতি দিয়ে কি দূরের কিছু বুঝায়? কখনো না, খারাপ কিছু বুঝায়। এরপরে দুর্নাম, দুর্ঘটনা, এগুলোতে কি হবে স্যার? এই দুর্ঘটনা, দুর্নাম, এগুলোতে দুর্যোগ, দুর্গ, দুরারোগ্য, দুরন্ত, দুর্বার, দুর্বল, দুর্দান্ত, দুরাকাঙ্ক্ষা, দূরদৃষ্টি। আমি যেগুলো পড়াচ্ছি আপনারা ঝটপট এইগুলো কমেন্ট বক্সে 4-5টা 3-4টা লিখে ফেলেন। আপনি যেটা লিখে ফেলবেন সেটা তো আপনার মাথায় লেখা হয়ে যাবে। আপনার তো কিবোর্ডে লেখা হচ্ছে না, খাতায় লেখা হচ্ছে না, মাথায় লেখা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন, এই যে 15 নম্বর পর্যন্ত পড়িয়ে ফেললাম, অনেকগুলো রুলস আপনারা শিখে ফেলছেন অলরেডি। যে দূরত্ব না বুঝালে, দূরত্ব না বুঝালে সেখানে কি হবে? দূরত্ব যদি না বুঝায় তাহলে সেখানে হ্রস্ব উকার হবে। আমি যদি বলি অনেক দূরে, তাহলে কি হবে? অনেক দূরে বললে কি হবে? দীর্ঘ উকার হবে। আমার বন্ধুর বাড়ি অনেক দূর, তাহলে দূরে কি? এই যে দেখেন এবার দূরত্ব বুঝালে কি হবে? দীর্ঘ উকার হবে। দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে। যেমন স্যার দূর, দূরবর্তী, দূরীকরণ, অদূর, দুর্বীক্ষণ, দূরত্ব, দূত, দূরদৃষ্টি। ক্লিয়ার? বুঝেছেন কিনা বলেন? এই নিয়মটা বুঝেছেন কিনা? হুম, ঠিক আছে। নিজামুদ্দিন শাকিল, ধন্যবাদ ভাইয়া। এই যে লিখতেছেন না, যারা যারা লিখতেছেন কমেন্ট বক্সে, তারা এটা এক্সাম হলে গিয়ে ফিল করবেন। দেখেন তাহলে দূরত্বতে কি লিখেছি স্যার? দীর্ঘ উকার লিখেছি। তাহলে এই সবগুলোতে দীর্ঘ উকার হচ্ছে। দূর, দূরবর্তী, দূরীকরণ, কেন হচ্ছে? দূরীকরণ, তারপরে দূরবর্তী, এগুলোতে দূরত্ব বোঝাচ্ছে, দূর করা। অদূর, সেই অদূর যশোর থেকে আমাদের ক্লাস করতেছে, সেই অদূর খুলনা থেকে ক্লাসটা করতে পারতেছেন। আমি ক্লাস নিচ্ছি এখানে ধানমন্ডি থেকে, আর আপনি ক্লাস করতেছেন কুষ্টিয়া থেকে, আপনি ক্লাস করতেছেন চিটাগং থেকে, আপনি ক্লাস করতেছেন রাজশাহী থেকে। কিভাবে করতেছেন? সেই অদূর রাজশাহী থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ক্লাস করতেছেন। এই অদূরটাতে কি হবে স্যার? যেহেতু দূরত্ব বোঝাচ্ছে, দুর্বীক্ষণ যেটাতে আমরা দূরের কিছু কি করি? দেখতে পাই। যেহেতু দূরে কিছু বোঝাচ্ছে তাই দীর্ঘ উকার হবে। মনে রাখবেন দীর্ঘ উকার এটা তো অনেক দীর্ঘ হয়। দীর্ঘ উকার কি হবে? অনেক দীর্ঘ জিনিস। আর হ্রস্ব উকার অনেক হ্রস্ব হয়, ছোট হয়। তাহলে হ্রস্ব উকার কোথায় হবে? দূরত্ব না বুঝালে। দূরত্ব যেহেতু অনেক দূরের জিনিস তাই দীর্ঘ উকার হবে। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এর পরেরটাতে আসেন 17 নাম্বার, সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ পদ এবং বহুবচন রূপী শব্দের মাঝখানে কোনো ফাঁকা রাখা
যাবে না। জাস্ট দুটো কথা মনে রাখেন, যেটা সমাসবদ্ধ সেখানে কি করা যাবে না, কোনো ফাঁকা রাখা যাবে না। ওকে, আখি আলম লিখেছে অদূর, দূর, দূত, দূর, দৃষ্টি। ঠিক আছে, আপনার সবগুলোই হয়েছে। আপনি একটু ঝটপট কমেন্টে লিখবেন, আমি আপনাদের দেখে দেবো যে আপনার কোনো ভুল লিখলেন কিনা। ঠিক আছে, এরপরে আসেন সমাসবদ্ধ শব্দে আমরা বলি না যে বিয়ে পাগলা। ওকে, আচ্ছা এই বিয়ে পাগলাটা কোন সমাস হয়, আপনি একটু কমেন্টে ঝটপট লেখেন তো, বিয়ে পাগলা কোন সমাস হয়? বিয়ে পাগলা এটা কোন সমাস? বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। আচ্ছা এটা হচ্ছে তৎপুরুষ সমাস, তাই না? হ্যাঁ, ওকে। এরপরে দেখেন চিঠিপত্র, এই বিয়ে পাগলাতে আপনি মাঝখানে কোনো ফাঁকা রাখতে পারবেন না। আমরা বলি না যে সেবা সমূহ আপনার জন্য রয়েছে, এই সেবা সমূহের মাঝে কোনো কি দেওয়া যাবে না, স্পেস রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। রচনামূলক প্রশ্ন, অনুগ্রহপূর্বক বা এলাকা ভিত্তিক বিলিয়ে দাও, এই যে এলাকা ভিত্তিক, এই কোনোটার মাঝখানে, কারণ এগুলো হচ্ছে হয় বহুবচন রূপী বোঝাচ্ছে, না হয় সমাসবদ্ধ বোঝাচ্ছে, তাহলে এখানে কি করা যাবে না, কোনো ফাঁকা রাখা যাবে না। এরপরে আসেন নিয়ম নাম্বার 17, সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝখানে ফাঁকা রাখা যাবে না, এটা আমরা দেখেছি। এরপরে আসেন 18 নম্বর, শব্দের শেষে যদি ভুক্ত থাকে তাহলে হ্রস্ব উকার হবে, যেমন অধিভুক্ত, অন্তর্ভুক্ত। বুঝেছেন আপনারা? যদি শব্দের শেষে থাকে, শব্দের শেষে যদি ভুক্ত থাকে, শব্দের শেষে ভুক্ত থাকলে কি হবে, শব্দের শেষে, এই আরেকটা কাজ করবেন, এই যে একটা কমেন্টে 4-5টা ওয়ার্ড না লিখে একটা করে ওয়ার্ড লিখবেন আর কমেন্ট করে ফেলবেন, আরেকটা ওয়ার্ড লিখবেন, কমেন্ট করে ফেলবেন। তাহলে তাড়াতাড়ি কমেন্ট করা যায়, কমেন্টগুলো দ্রুত আসে সামনে। একটা কমেন্টে 4-5টা না লিখে এক একটা কমেন্টে এক একটা লেখেন। তাহলে দেখেন নিয়ম নাম্বার 18তে কি আছে, শব্দের শেষে যদি ভুক্ত থাকে, শব্দের শেষে, যেমন অধিভুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজ আছে না, এটাকে কি বলা হয়, অধিভুক্ত 7 কলেজ। এরকম অনেকগুলো, প্রায় 100টার মতো ইনস্টিটিউশন আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাহলে আজকের পর থেকে আপনি কি অধিভুক্ত লিখতে কি দীর্ঘকার হবে না হ্রস্ব উকার হবে, এটা নিয়ে আপনার ভিতরে কনফিউশন থাকবে? আশা করি থাকবে না, কারণ আপনি শিখেছেন যদি শব্দের শেষে ভুক্ত থাকে, যেমন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, কি হবে, হ্রস্ব উকার হবে। 19 নম্বরে আসেন, সকল রূপ বানানে, যত প্রকার রূপ বানান আছে সকল প্রকার রূপ বানানে কি হবে, দীর্ঘ উকার হবে। আচ্ছা, রূপ তো হচ্ছে অনেক সৌন্দর্যের একটা জিনিস, তাই না? হ্যাঁ, আচ্ছা, রূপে সবসময় কি হবে, দীর্ঘ উকার হবে। যেমন দেখেন অপরূপ, রূপসী, রূপবতী, এরূপ, বিরূপ। তাহলে সকল প্রকার রূপে স্যার কি হবে, আমি না নিয়মগুলো খুব দ্রুত যাচ্ছি এই জন্য যে আমাকে আবার আপনাদেরকে দেখাতে হবে, প্র্যাকটিস সেশন করবো অনেক লম্বা, এই জন্য একটু নিয়মগুলো দ্রুত যাচ্ছি। ওকে, রূপ, অপরূপ সবগুলোতে কি হবে, দেখছেন রূপে কি হয়েছে, দীর্ঘ উকার হয়েছে, এই যে দীর্ঘ উকার, রূপ, রূপসী, রূপবতী, এরূপ, বিরূপ, কি হয়েছে, সবগুলোতে দীর্ঘ উকার হয়েছে। এরপরে আসেন স্যার নিয়ম নাম্বার 20, শব্দের শেষে যদি কি থাকে, বতি থাকে, বতি, বতি, মতি, গামী, কামী, বাহী, মুখী, পন্থী, অসি, এগুলো থাকলে কি হবে, দীর্ঘ ইকার হবে। যেমন গুণবতী, রূপবতী, বুদ্ধিমতী, পদ্মাবতী, অনুগামী, পরিবাহী, ঘড়িয়সী, মহীয়সী। আচ্ছা, মহীয়সী আছে না? আচ্ছা, এর বাইরেও কোনো শব্দ থাকলে, আচ্ছা একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যুবতী। যুবতীতে কি হয়েছে, হ্রস্ব ইকার হয়েছে। আচ্ছা, এর বাইরে আপনারা পারলে সেগুলো কমেন্টে লেখেন তো, আপনার কমেন্ট বক্সে লেখেন যে এর বাইরে এই নিয়মে আপনারা আরো জানেন কিনা। যেমন আমি একটা বললাম, এখানে কিন্তু মহীয়সী নাই, গড়িয়সী আছে। যেমন আমি কোনটা থেকে, যে অসি, অসি দিয়ে আমি একটা বলে ফেললাম যে মহীয়সী। এরকম আরো অনেক আছে, আপনারা জানেন তো, সেগুলো একটু আপনারা বলেন তো, কমেন্ট বক্সে ঝটপট লেখেন, এগুলোতে আরো কি কি হতে পারে। ওকে, 20টা নিয়ম শেষ, আর মাত্র 8টা বা 9টা নিয়ম আছে। আপনারা একটু বলেন তো এই প্রথম 20টা নিয়ম আপনারা বুঝছেন কিনা, প্রথম 20টা নিয়ম আপনারা বুঝেছেন কিনা ভাইয়া, কমেন্ট করেন, কমেন্ট করেন ঝটপট ঝটপট। আমি বলেছিলাম 1 ঘন্টায় ক্লাস কমপ্লিট করাবো, আর 20 মিনিটে, 15-20 মিনিটে, সর্বোচ্চ 15 মিনিট। সবাই একটু ঝটপট লিখে ফেলেন। বুঝেছেন আপনারা? ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখেন 21 নাম্বার নিয়ম, রেফ থাকলে, রেফ থাকলে, রেফ থাকলে কি হবে, যদি রেফ থাকে তাহলে পূর্ণ হবে, আর রেফ না থাকলে এই যে বিসর্গ যুক্ত হবে, কি হবে, পূর্ণ হবে। যেমন রেফ আছে তাই কি হয়েছে, পুনর্জীবিত হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, কারণ এই পুনতে কি হয় নাই, এখানে কোনো বিসর্গ আমরা দেই নাই। তারপর কেন দিলাম না স্যার, কারণ এইখানে রেফ আছে, এই যে পুনর্জীবিত, এখানে রেফ দেই নাই, এই যে পুনর্গঠন, এখানে আমরা রেফ না, আমি ভুল বলছি, বিসর্গ। তাহলে বিসর্গ কেন হচ্ছে না, বিসর্গ হচ্ছে না রেফ থাকার জন্য, কিন্তু এখানে যেহেতু রেফ নাই তাই পুনর্প্রকাশে কি হয়েছে, বিসর্গ হয়েছে। এখানে আমি পুনর্পরীক্ষাতে বিসর্গ দিলাম, কেন দিলাম, কারণ এর পরে কোনো রেফ নেই। আপনার ক্লিয়ার কিনা একটু ঝটপট বলেন, ক্লিয়ার, এটা বুঝেছেন, বুঝলেন কিনা বলেন। এই যে উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে, উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে কেন, এই নিয়মগুলো কঠিন লাগতেছে আপনাদের কাছে, তো অনেক সহজ রে ভাইয়া। বলেন 21 নাম্বারটা ক্লিয়ার কিনা, 21 নাম্বারটা ক্লিয়ার হলে জাস্ট সি লেখেন, কমেন্টে জাস্ট সি লিখবেন, সি, তাহলে আমি বুঝবো ক্লিয়ার। আপনাদের বড় ওয়ার্ড লিখতে হবে না, জাস্ট সি লেখেন। আর যদি আনক্লিয়ার হন জাস্ট ইউ লেখেন, তাহলে আমি এটা আবার বুঝিয়ে দেবো।
ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝেছেন সবাই? ওকে, এরপরে আসেন আমরা আশা করি সবাই বুঝেছেন, আমরা 22 নাম্বার নিয়মে যাই। যদি সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এগুলো থাকলে এর পূর্বর পদের ম কি হয়ে যাবে? ম হচ্ছে অনুস্বর হয়ে যাবে। অনুস্বর হবে, যেমন অহংকার, এটা কি ছিল? এটা ছিল অহোম যকার, কি হয়ে গেছে? অহংকার। এটা কি ছিল? এটা ছিল সমযোগ গীত, সেই সঙ্গীত হয়ে গেছে, কারণ সন্ধির ক্ষেত্রে মটা অনুস্বর হয়ে যায়। সন্ধির ক্ষেত্রে মটা অনুস্বর, যেমন শুভঙ্কর, সমযোগ ঘটন কি হয়ে গেছে? সংগঠন। ভয়ংযোগ কর কি হয়ে গেছে? ভয়ঙ্কর। তাহলে সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে কি হয়? সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘর পরে, ক খ গ ঘ থাকলে পরে থাকলে, আর এর পূর্বে যদি ম আসে, ক খ গ ঘর পূর্বে ম আসলে কি হয়? এই মটা অনুস্বর হয়ে যায়। অহোম যোগকার, এটা কি ছিল? এটা ছিল অহংকার। আমি একটু দেখে দেই, এটা ছিল কি? অহোম, অহংকার ছিল অহোম। সেই অহংকার কি হয়ে গেল? অহংকার হয়ে গেল অহংকার। এইটা কি ছিল? এইটা ছিল সমযোগ গীত, সমযোগ গীত, সমযোগ গীত। সেই সমগীত কি হয়ে গেল? সঙ্গীত হয়ে গেল, একটা অনুস্বর হয়ে গেল। কেন হলো? ময়ের জন্য হলো। আশা করি 22 নাম্বারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার হলে সি লেখেন কমেন্টে। আমরা এর পরের রুলসটাতে চলে যাই। সন্ধিবদ্ধ না হলে অনুস্বরের স্থলে কি হবে না? উমর স্থলে অনুস্বর হবে না, যদি সন্ধিবদ্ধ না হয়। যেমন দেখেন অঙ্ক, অঙ্ক থেকে সন্ধিবদ্ধ হয়েছে স্যার, অঙ্ক থেকে সন্ধিবদ্ধ হয়েছে? হয়নি, তাই এখানে উময় রয়ে গেছে। তাহলে যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে উময় থাকবে, সেখানে অনুস্বর হবে না। যেমন আতঙ্ক, গঙ্গা, বঙ্কিম, এটা একটা নাম, এখানে কোনো সন্ধি হয়নি। আকাঙ্ক্ষা, এখানে কি হবে? উময় হবে, এই উমটা অনুস্বর হবে না। আমরা অনেকে কি করে ফেলি, এখানে একটা অনুস্বর দিয়ে দেয়, এখানে অনুস্বর হবে না, উময় হবে। শঙ্কিত ইত্যাদি। অতএব এই টাইপের যত প্রকার শব্দ আছে, যদি সেখানে সন্ধিবদ্ধ না হয়, তাহলে আমরা কি খেয়াল করব? সন্ধিবদ্ধ শব্দে ময়ের স্থলে অনুস্বর হবে। কেন? কোথায় কোথায়? ক খ গ ঘ, ক খ গ ঘ এর পরে সন্ধিবদ্ধ শব্দে ময়ের স্থলে কি হবে? অনুস্বর হবে। যেমন সমযোগবাদ, সংবাদ, না সঙ্গীত, সমযোগ গীত, সঙ্গীত। 24 নাম্বারটাতে আসেন। অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্বইকার হবে। তাহলে কি কি বলা হয়েছে? রুলসটা একটু ভালো করে খেয়াল করেন তো। অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক কোনগুলো? যেমন হচ্ছে এই যে পাখি, তারপরে কি হাতি, তারপরে বাড়ি, গাড়ি, এগুলো কিন্তু অপ্রাণীবাচক। চাবি, এগুলোতে কি হবে? সবগুলোতে হ্রস্বইকার হবে। তাহলে অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক শব্দ শেষে কি হবে? হ্রস্বইকার হবে। এরপরে 25 নম্বরটাতে আসেন। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। যেমন জননী, স্ত্রী, নারী, মায়াবিনী, মায়াবতী, সম্রাজ্ঞী, সতী ইত্যাদি। তাহলে তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। যেমন স্ত্রী, এটা একটা তৎসম শব্দ। নারী তৎসম শব্দ। সম্রাজ্ঞী, মায়াবতী, সতী, এগুলো সবগুলো শেষে কি হয়েছে? দীর্ঘইকার হয়েছে। তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে কখন? তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। 25 নম্বর রুলসটা শেষ। 26 নম্বরে আসেন। আর কয়টা আছে দেখি তো? 26, 27, 28, 29, 30, শেষ। জাস্ট 30টা সব নিয়ম আছে আমাদের। আর মাত্র কয়টা আছে? মাত্র 4টা নিয়ম আছে, 5টা নিয়ম আছে। আপনারা একটু ভালো করে দেখেন। 26 নাম্বারটাতে দেখেন, শব্দের শেষে যদি ইত প্রত্যয় থাকে, শব্দের শেষে ইত প্রত্যয় থাকলে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন স্যার খণ্ড যোগ ইত কি হয়ে গেল? খণ্ডিত। দণ্ড যোগ ইত কি হয়ে গেল? দণ্ডিত। তারপরে নির্মিত। ওকে, তাহলে খণ্ডিত, দণ্ডিত, নির্মিত, শেষে ইত আছে, তাই কি হয়ে গেছে? হ্রস্বইকার হয়ে গেছে। বুঝতে পারছেন তো আপনারা? ক্লিয়ার কিনা বলেন তো? যেহেতু ইত আছে, ইত থাকলে কি হবে? ইত থাকলে হ্রস্বইকার হয়ে যাবে। 27 নাম্বারটাতে আসেন। শব্দের শেষে যদি ইক প্রত্যয় থাকে তাহলে আদিস্বর বৃদ্ধি ঘটে। কে কে কমেন্ট করতেছেন দেখি তো? আছেন কে কে? নাসরুল্লাহ হাসান কমেন্ট করতেছেন, নিজামুদ্দিন শাকিল আছেন, ফারিহা তাসনিম নিতু লিখেছেন বাড়ি গাড়ি, নাসরুল্লাহ হাসান লিখেছেন সতী, আখি আলম লিখেছেন নারী, আবরার লিখেছে সতী। ওকে, থ্যাংক ইউ। এই কয়জন কেন বলেন তো? আপনাদের কি রোজা লেগে গেছে? আমি তো রোজা রেখে পড়াচ্ছি, আমার তো খারাপ লাগতেছে, আপনাদের খারাপ লাগে কেন? দেখেন 27 নাম্বারটা, শব্দের শেষে ইক প্রত্যয় থাকলে আদিস্বরে বৃদ্ধি ঘটে। আচ্ছা, আপনারা একটা কাজ করেন তো, যে কয়জন ক্লাস করতেছেন আপনাদের ফ্রেন্ডদেরকে আবার একটু মেনশন করে দেন, কারণ এই আর দুটো নিয়ম আছে। এরপরে আমরা ক্লাসের প্র্যাকটিস সেশনে ঢুকবো, এবং প্র্যাকটিস সেশনটা যদি কেউ অ্যাটেন্ড করে, জাস্ট 15 মিনিটের প্র্যাকটিস সেশনটা আপনার অনেক সুন্দর একটা রিভিশন হয়ে যাবে, পুরো একটা সামারি হয়ে যাবে। শব্দের শেষে যদি ইকো প্রত্যয় থাকে তাহলে আদিস্বর কি হবে? শব্দের শেষে ইকো প্রত্যয় থাকলে আদিস্বর বৃদ্ধি ঘটে। যেমন অনুসঙ্গ, যেহেতু ইকো আছে তাই কি হয়ে গেছে? অনু আনুষঙ্গিক হয়ে গেছে।
এই আদিস্বর বৃদ্ধিটা কি স্যার? এই যে আদিস্বর হচ্ছে অ, অটা বৃদ্ধি হয়ে আ হয়ে গেছে। কেন? কারণ শেষে ইকও আছে, এই যে ইক। তাহলে যদি শব্দের শেষে ইক প্রত্যয় থাকে, ইক প্রত্যয় থাকে, তাহলে আদিস্বর কি হবে? বৃদ্ধি হবে। যেমন শরীর, এর সাথে যদি ইক যুক্ত করেন তাহলে কি শারীরিক হবে না শারীরিক হবে বলেন তো? শরীরের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত করেন কি হবে? শারীরিক না শারীরিক? কোনটা? শারীরিক হয়ে যাবে। তারপরে দিন, এই দিনের সাথে আপনি ইক প্রত্যয় যোগ করেন তাহলে কি হয়ে যাবে? দৈনিক হয়ে যাবে, কারণ এখানে একটা আদিস্বর বৃদ্ধি হচ্ছে। ধর্ম, ধর্মের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত করেন কি হবে? ধার্মিক হয়ে যাবে, ধার্মিক। সংবাদ, এই সংবাদ কি হয়ে যায়? সাংবাদিক হয়ে যায়। সংবাদ যোগ ইক, সাংবাদিক। এর পরে আসেন অকস্মাৎ, অকস্মাৎ কি হয়ে যায়? আকস্মিক হয়ে যায়। অকস্মাৎ কি হয়ে যায় স্যার? আকস্মিক হয়ে যায়। এরপরে দর্শন কি হয়ে যায়? দার্শনিক হয়ে যায়। এই যে দর্শন, এখানে একটা যুক্ত হয়ে যায়। কেন আটা আসলো? মানে ইকের জন্য আসলো। অকস্মাৎ থেকে কি আকস্মিক বলবেন না আকস্মিক? পরিবার, আপনারা কি পারিবারিক বলেন না পারিবারিক বলেন? এই যে আদিস্বরের বৃদ্ধি হলো যদি শেষে ইক প্রত্যয় থাকে। এরপরে আসেন 28 নাম্বার নিয়মে, শব্দের মাঝখানে যদি হ্রস্ব ই এবং হ্রস্ব উ থাকে এরপরে মূর্ধন্য স হবে। আর যদি, এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি একটু 2 মিনিট বেশি সময় নিয়ে পড়াবো, কারণ এই রুলসটা থেকে না প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসে। প্রত্যেকটা বোর্ডে এই দন্ত স এবং মূর্ধন্য সটা থেকে প্রশ্ন আসে। সেটা হলো শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে যদি হ্রস্ব ই এবং হ্রস্ব উ থাকে এরপরে মূর্ধন্য স হবে। আর যদি অ আ থাকে তাহলে দন্ত স হবে। কেমনে ভাইয়া? আমি একটু দেখাই। যেমন এই যে পরিষ্কার, এখানে দেখেন ই আছে, ই, আমি কি বলেছিলাম? যদি ই থাকে কি হবে? মূর্ধন্য স। পরিষ্কারে কি দন্ত স হবে না মূর্ধন্য স হবে? কিভাবে বুঝবেন? হ্রস্ব ই আছে, হ্রস্ব ই এবং উ থাকলে কি হবে? মূর্ধন্য স হবে। তাহলে পরিষ্কারে মূর্ধন্য স। কেন মূর্ধন্য স? কারণ ই আছে। আবিষ্কারে মূর্ধন্য স। কেন আবিষ্কারে মূর্ধন্য স? ই আছে। অনুষ্ঠানে মূর্ধন্য স। কেমন কেন মূর্ধন্য স? কারণ হ্রস্ব উকার আছে। কিন্তু এই হ্রস্ব ই এবং হ্রস্ব উ ছাড়া অন্য কিছু থাকলে কি হবে? দন্ত স হবে। যেমন বৃহস্পতি, বৃহস্পতি ও আছে, তাই কি হলো? দন্ত স হলো। পুরস্কার কি হলো? দন্ত স হলো। কেন দন্ত স হলো? কারণ হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার নাই। কি আছে? অ আ আছে। অ এবং আ থাকলে কি হয়? দন্ত স হয়। এরপরে দেখেন তিরস্কার, এই যে র, তিরস্কার ও আছে, ওর পরে কি হয়েছে? দন্ত স হয়ে গেছে। নমস্কার কি আছে? ও আছে, ওর পরে দন্ত স হয়ে গেছে। আপনারা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে ঝটপট জানান। এই নিয়মটা আপনারা ক্লিয়ার কিনা বলেন। এই যে আবিষ্কার, পরিষ্কার, এগুলো কেন অনুষ্ঠান? তাহলে আজকের পর থেকে পরিষ্কার, আবিষ্কার এখানে দন্তস্ব হবে নাকি মূর্ধন্য স হবে? এটা আপনারা আশা করি আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট এই দুটো কথা মনে রাখবেন। কোন দুটো কথা স্যার? যদি হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার থাকে তাহলে মূর্ধন্য স। হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার থাকলে কি হবে? মূর্ধন্য স। যেমন আবিষ্কার, পরিষ্কার। তাহলে পরিষ্কার আর পুরস্কারের ঝামেলা আর কখনোই হবে না। পুরস্কারে দন্ত স, পরিষ্কারে মূর্ধন্য স, কারণ পুরস্কারে ও আছে। পুরস্কার, বৃহস্পতি, নমস্কার, তি রস্কার ও আসতেছে, এই জন্য কি হবে? দন্ত স। আর যদি ই থাকতো বা উ থাকতো তাহলে কি হতো? মূর্ধন্য স হতো। আশা করি ক্লিয়ার। এর পরের নিয়মে চলে যাই। চলে আপনারা একটু জানান তো আপনারা বুঝতেছেন কিনা ক্লাসটা? ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখেন আর একটা নিয়ম মাত্র, এরপরে আজকে আমরা প্র্যাকটিস সেশনে যাব। সেটা হলো দন্তের শয় তয়, দন্ত শয় তয় নাকি শয় হয় হবে? শয় তয় এটি হচ্ছে ত প্রত্যয় যুক্তে ঘটিত শব্দ, এবং শয় হয় এটা এক কথায় প্রকাশ বুঝাবে। গ্রাস করা বুঝালেও শব্দের শেষে শয় তয় হবে। যেমন বিশ্বস্ত, আশ্বস্ত, বিন্যস্ত, নেশাগ্রস্ত, কণ্ঠস্থ। তাহলে কি বুঝাচ্ছে এখানে? দেখেন তো, শয় হয় হবে এক কথায় প্রকাশ করলে, যেমন মুখস্থ, গৃহস্থ, এগুলো এক কথায় প্রকাশ করতেছে। কিন্তু বিন্যাস্ত, আশ্বস্ত এগুলোতে কি বুঝাচ্ছে? এক কথায় প্রকাশ করতেছে না। সেজন্য এখানে কি হবে? গ্রাস করা বুঝালেও এই শয়তা হবে। যেমন এই যে ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে গ্রাস হয়ে গেছে, তাই না? অসুস্থ, ঠোঁটস্থ, এগুলো এক কথায় প্রকাশ, তাই কি হয়েছে? শয় হয় হয়েছে। তাহলে কোথায় শয় হ হবে, কোথায় শয় ত হবে? আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, আমরা তারপরে এর নিয়মটাতে যাই, আজকের শেষ নিয়ম। এরপরে আমরা প্র্যাকটিস সেশনে যাব। কারি এবং কারি, কোথায় দীর্ঘইকার হবে, কোথায় হ্রস্বইকার হবে? ব্যক্তিবাচক শব্দের বানানে কি হবে? দীর্ঘইকার হবে। ব্যক্তিবাচক শব্দের বানানে দীর্ঘইকার হবে। যেমন কারি, এটা ব্যক্তিবাচক, তাই কি হয়েছে? দীর্ঘইকার হয়েছে। আর অব্যক্তিবাচক বানানে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন কা রি। যেমন তরকারি, তরকারি কি কোনো ব্যক্তি বলেন তো? তরকারি, তরকারি, তরকারিতে কি হবে? হ্রস্বইকার না দীর্ঘইকার? সবাই লেখেন, হ্রস্বইকার না দীর্ঘইকার? তরকারিতে কি হবে বলেন? তরকারি হ্রস্বইকার নাকি দীর্ঘইকার? সবাই কমেন্ট বক্সে লেখেন। তরকারি, তরকারি হ্রস্বইকার হবে। তরকারিতে কি হবে? হ্রস্বইকার হবে, কারণ এটা তো কোনো ব্যক্তি না,
আপনি কি বলেন মিস্টার তরকারি খেয়েছি আমি আজকে? আচ্ছা, তারপরে দরকারি, এটাতেও রস্বইকার হবে। সরকারি রস্বইকার, কারণ এগুলো কোনো ব্যক্তিবাচক না। কিন্তু আমি যদি বলি উপকারী, এটা অপকারী, সহকারী, আবেদনকারী, তাহলে কি হবে স্যার? দীর্ঘইকার হবে, কারণ এগুলো ব্যক্তিবাচক। কিন্তু তরকারিটা কোনো ব্যক্তি না, সরকারিটা কোনো ব্যক্তি না, তাহলে কি হবে? দীর্ঘইকার। চলেন তারপরের টপিকে যাই। মডেল টেস্ট শুনেন, আমি আপনাদেরকে একটু কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলো হচ্ছে নত্ব বিধান, এইটা আপনারা একটু স্ক্রিনশট রাখতে পারেন। এইগুলো থেকে কোশ্চেন হয় আপনাদের এবছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইচএসসি 2025 2026-এর জন্য ইম্পর্টেন্ট। প্রতি বছর এই প্রশ্নগুলো রিপিট হয় বানান থেকে। বানানের এই কয়টা প্রশ্ন আপনারা যদি ভালো করে কভার করে যান, আপনাদেরকে আর কোনো টেনশন নিতে হবে না, বানান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তাহলে নত্যবিধান কি, উদাহরণ সহ নত্যবিধানের 5টি নিয়ম আলোচনা করো, এইটা। আরো একটা আছে কি, অথবা যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো, এটাও আপনাদের প্রশ্ন হতে পারে। যেমন সমীচীন, পোস্ট। আচ্ছা, আমি এটা একটু ঝটপট সলভ করে দিই তো। সমীচীনটা কি হবে বলেন তো, আপনারা সবাই একটু লেখেন তো। সমীচীনটা দীর্ঘইকার হবে না? পোস্ট যেহেতু ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, এখানে কি মূর্ধন্য ষ হবে? পোস্টে কি হবে? দন্ত স হবে। শারীরিক, একটা দীর্ঘইকার আর একটা হ্রস্বইকার, কি হবে আপনারা একটু কমেন্টে লেখেন তো। বুদ্ধিজীবী, এই যে কর্নেল, কর্নেলটা তো বিদেশি বিদেশি শব্দ রে ভাইয়া, এটা দন্তন্য হবে, এটা কেন মূর্ধন্য ন হবে? গগনে কি হবে বলেন তো? শিরশ্ছেদ, এখানে তালব্য হবে না? শিরশ্ছেদ, এখানে তালব্য হবে। জাদুঘর, এখানে কি অন্তস্থ জ হবে নাকি বর্গীয় জ হবে? কি হবে? বর্গীয় জ হবে না? তারপর এখানে কি চেয়েছে দেখেন, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম দেখো। তাহলে বাংলা বানান থেকে আপনাদের যদি এই পেজটা ভালো করে কভার করেন, জাস্ট একটা পেজ, যে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের নিয়মগুলো লেখার, আর হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখা, এটা যদি আপনারা ভালো করে কভার করেন, আশা করি আপনাদের কভার হয়ে যাবে। এরপরে আরো দুটো প্রশ্ন আছে। তাহলে প্রমিত বাংলা বানানে হ্রস্ব ইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লেখার, অথবা এর আগের বার আমরা নত্যবিধান বলেছিলাম আগের পেজে, এবং বাংলা বানানের নিয়ম বলেছিলাম 5টি নিয়ম। এখানে কি আছে? প্রমিত বাংলা বানানের হ্রস্ব ইকার ব্যবহারের 5টি নিয়ম, অথবা এখানে কিছু বানান দেওয়া আছে, 8টি দেওয়া আছে, 8টা থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানানো আসতে পারে। এইখানে আপনাদের বেশ কিছু অপশন দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা কভার করলে হয়ে যাবে। আচ্ছা, এইটা না জাস্ট কয়েকটা বোর্ড কোশ্চেন আছে, আমি একটু ঝটপট 5টা পেজ সলভ করে দেবো। আমার আগে আপনারা কে কে কমেন্ট বক্সে লিখতে পারেন, আপনারা ঝটপট কমেন্ট করে ফেলেন, আমি আমার দ্রুত গতিতে এগিয়ে যাবো। দেখেন এখানে প্রথমে কি বললাম, প্রথমে আছে ন্যূনতম। ন্যূনতমতে কি হবে, আমি রাইট অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে এই জফলাটা আগে চলে আসবে। ওকে, মুমূর্ষ, মুমূর্ষটা কি হবে সবাই কমেন্টে লিখে ফেলেন তো। মুমূর্ষ কি হবে, আমি বাকিটা সলভ করে দেই। এই মফলাটা এইখানে চলে আসবে, শ্মশান হয়ে যাবে। সান্ত্বনা, স্যার এইটা সান্ত্বনা কি হবে? দন্তস্ব হবে, এবং এই নয়তর সাথে একটা বফলা হয়ে যাবে, সান্ত্বনা হয়ে যাবে। কিন্তু শ্মশান কি হবে? ছয় মফলা হবে। মুমূর্ষ কি হবে বলেন তো? 121 না মুমূর্ষ? এটা কি হবে? মুমূর্ষু হবে। প্রথমে হ্রস্বকার, শেষে হ্রস্বকার, মাঝখানে দীর্ঘকার, তাই না? সান্ত্বনা। ইতিমধ্যে বলতে কোনো শব্দ নাই, বাংলা বানানে ইতিমধ্যে কোনো শব্দ নাই, কি হবে? ই তো মধ্যে কি হবে? ই তো মধ্যে হয়ে যাবে। এরপরে আসেন হীনমন্যতা, হীনমন্যতা কি হবে স্যার? দীর্ঘইকার হবে, তাই না? ওকে, এরপরে আসেন শিরশ্ছেদ, এখানে তালব্য হবে, এটা আমরা অলরেডি সলভ করেছি। দুরবস্থা, দুরবস্থা, এখানে কি দীর্ঘকার হবে? এখানে হ্রস্বকার হয়ে যাবে। দুরবস্থাতে কি হবে? হ্রস্বকার হবে। আচ্ছা, এটা আবার এখানে লিখতে একটু সময় লাগবে, আমি ঝটপট শেষ করে দিচ্ছি। আপনারা বুঝতেছেন কিনা বলেন? ওকে, এরপরে আসেন অতিথি, অতিথিকে কি দীর্ঘইকার হবে? এটা ভুল, দীর্ঘইকার হবে না, এখানে কি হবে? হ্রস্বইকার হবে। তারপরে পত্রিক, এই পত্রিকে কি হবে স্যার? পত্রিকটা ঠিক এই যে এইরকম বানানো হয়, পত্রিকটা কেমন এই রকম হয়, পত্রিক। এরপর আসেন আকাঙ্ক্ষা, এটা কি সন্ধিবদ্ধ শব্দ? আমরা কি পড়েছিলাম, সন্ধিবদ্ধ শব্দটি কি হবে? অনস্বর হবে। এটা তো সন্ধিবদ্ধ শব্দ না, তাহলে এখানে কি হবে? উম হবে, এবং এটা ক্ষীয় হবে। এরপরে আসেন বিভীষিকাটা, এটা কি হবে? রাইট অ্যান্সার আপনারা লেখেন। আবিষ্কারে কি হবে? লেখেন। মাত্র পড়িয়েছি যে যদি হ্রস্ব ইকার থাকে অথবা হ্রস্ব উকার থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটা মূর্ধন্য স হবে। তাহলে আবিষ্কারে কি হবে? আবিষ্কার হবে মূর্ধন্য স, আবিষ্কার, আবিষ্কার। ওকে, এরপরে দেখেন এই প্রশ্নগুলো ঢাকা বোর্ডে 19 সালের। এরপরে দেখেন সরস্বতী, এটা দ্বিতীয়টাতে আর বফলা হবে না, প্রথমটাতে বফলা হবে। সরি, আমি ভুল বললাম, প্রথমটাতে বফলা হবে না, দ্বিতীয়টাতে হবে। যেমন স র স তি। ওকে, এরপরে দেখেন বুদ্ধিজীবী, 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 বিভীষিকা, এগুলো যে অতিথি, এগুলো আমি লিখে দিই। যে মনোপুত, 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 এগুলো আপনারা একটু ঠিক করে লেখেন তো। এখানে কি হবে? এখানে কি ওকার হবে? এখানে কি হবে? এখানে একটা বিসর্গ হয়ে যাবে না? বলেন তো। এগুলো ঝটপট লিখে ফেলেন আপনারা কমেন্ট বক্সে, আমি সবগুলো লিখতেছি না সময়ের জন্য। এরপরে দেখেন সান্ত্বনা, স্যার সান্ত্বনাটা দেখেন কতবার রিপিট হয়। এটা ঢাকা বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও চলে আসছে। আপনার যেই বোর্ডই হন, আপনার বোর্ডে এটা চলে আসবে, দেখবেন সান্ত্বনাটা কি হবে স্যার? এই যে নর সাথে কি হবে? নর সাথে, নর সাথে একটা নয়তর সাথে বয় ফলা হয়ে যাবে, এবং এটা হবে কি? দন্ত সয়কের সা। দন্যতাটা ভুল, কি হবে? হয় হবে দন্য, না হয় হবে কি দীনতা। এটার দুটো শুদ্ধ আছে, কি আছে? হয় দীনতা, না হয় কি হবে? দন্য। ওকে,
ফটোস্ট্যাট ভুল, এটা দন্তস্ব হবে এবং জফলা হবে। প্রতিদ্বন্দ্বী এই প্রথমটাতে বফলা হবে। জাজ্জল্যমান এখানে বফলা হবে। মুমূর্ষ এটাও অলরেডি ঢাকা বোর্ডে চলে আসছে, হীনমন্যতাও ঢাকা বোর্ডে চলে আসছে, দুর্বিসহ চলে আসছে। এরপরে দেখেন মুমূর্ষ আবার কুমিল্লা বোর্ডে চলে আসছে। এই কোশ্চেনটা রাজশাহীতে আসছে, ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। আমি যে বলতেছিলাম যে এই কোশ্চেনগুলো সবগুলো বোর্ডে চলে আসে, আপনি একটু ভালো করে খেয়াল করেন। কি হবে এটা? মু মুর সু। তাহলে স্যার রস্যকার মাঝখানে কি হবে? দীর্ঘকার হবে। সান্ত্বনা সেম চলে আসছে অলরেডি। আমি আগের পেজে দেখালাম, ন্যূনতম অলরেডি দেখাই দিছি যে এই জফলাটা আগে চলে আসবে। দুরবস্থা এখানে কি হবে? রস্যকার হবে। ইতোমধ্যে শমশান এখানে মফলা আগে আসবে। হীনমন্যতা দীর্ঘইকার হবে, শিরশ্ছেদ শয় হবে। পরের পেজে চলেন। আচ্ছা চলেন, বিগত বছরে আসে কিছু প্রশ্ন। 10টা এমসিকিউ আছে, খুব ঝটপট শেষ করে দেয়। 10টা এমসিকিউ খুব ঝটপট শেষ করে দেয়। আসেন সবাই অ্যান্সার করেন। একের রাইট অ্যান্সার কোনটা হবে? কোন বানান গুচ্ছগুলো শুদ্ধ? কোন বানান গুচ্ছগুলো শুদ্ধ? 1 নাম্বারটা অ্যান্সার করেন। এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে আসা প্রশ্ন, যে নিচের কোন বানান গুচ্ছগুলো শুদ্ধ। এগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, শুদ্ধ করে লিখতে হয়। দেখেন কোনগুলো শুদ্ধ। আমি একটু ভুলগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, মুমূর্ষু থেকে একটা দীর্ঘকার হতো না? আই হাই, দেখেন আমি আমি ভুলে রাইট অ্যান্সার দিয়ে দিছি। দেখেন তো রাইট অ্যান্সার কেউ লিখছিলেন? গ হবে, বিভীষণ হবে, মরুদ্যান হবে, বাকিগুলো হবে না। ওকে, এরপরে আসেন 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার করেন সবাই। 2-এর অ্যান্সার করেন। 2-এর কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? 2-এর অ্যান্সার করেন। 2-এর অ্যান্সার করবেন প্রত্যেককে। 2 নাম্বারটা অ্যান্সার করেন, কোন বানানটি শুদ্ধ? লিখছেন আপনারা? মহিয়সী ক খ গ ঘ, কোন বানানটি শুদ্ধ? কি রে ভাই, আপনারা লেখেন না কেন? আপনারা 3-4 বার কমেন্ট করেন, আমার কাছে আসতেছে না তো কমেন্ট। নাকি আমারই নেটে প্রবলেম হচ্ছে? ওকে, খ লিখেছেন না? খ লিখেছেন। কে কে লিখেছে? মুজাহিদুল ইসলাম লিখেছে ক, আবার মুজাহিদুল ইসলাম লিখেছে খ। ওকে, খয় হবে। মহিয়সী, খ রাইট অ্যান্সার। 3 নাম্বারটা অ্যান্সার করেন। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 3 নাম্বারটা অ্যান্সার করেন সবাই, ঝটপট অ্যান্সার করবেন। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 3 নাম্বারটা অ্যান্সার করেন। আচ্ছা আমি 10 সেকেন্ড করে সময় দেবো, হ্যাঁ? এটার সময় শেষ। কোন শব্দগুচ্ছ? দেখেন সহযোগী। এই সহযোগী আমরা পড়েছিলাম, কিন্তু যদি তি যুক্ত করে দিই তাহলে কি হবে? রস্বইকার হয়ে যাবে। শিরশ্ছেদটা ঠিক আছে, গুঞ্জরণ ঠিক আছে। এখানে কি কি ঠিক নাই? আচ্ছা দেখেন, এই যে এখানে প্রত্যেকটাতে ভুল রয়েছে। সমীচীনের পরে এই দেখেন মাস্টার একটা ইংরেজি শব্দ, এখানে কেন মূর্ধন্য ষ দিবেন আপনি? এটা তো দন্তস্ব হবে, তাই না? ওকে, এখানে বাকিগুলোতে ভুল ছিল। আসেন, যেটি নিচের যেটি শুদ্ধ। আপনাদের না আরেকটা ক্লাস আছে 4টায়, এই জন্য আমি ক্লাসটা দ্রুত শেষ করে দিচ্ছি, আমি খুব একটা সময় নিচ্ছি না। 4টায় আপনাদের সম্ভবত পৌরনীতির ক্লাস আছে, আপনাদের জিকের ক্লাস আছে, এই জন্য আমি এই ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। আর আজকে তো আমার এই ক্লাসটা হওয়ারই কথা ছিল না। আজকে 3টার দিকে আপনাদের জিকে ক্লাস হওয়ার কথা ছিল, বাট আমি আপনাদের গতকাল কথা দিয়েছিলাম, এই জন্য আমার সময় ছিল 3টা থেকে 4টা পর্যন্ত বরাদ্দ। আমি অলরেডি 15 মিনিট নিয়ে নিছি, আমি আর সর্বোচ্চ 2-3 মিনিট নেব, ক্লাসটা শেষ করে দেবো। আপনি একটু ঝটপট অ্যান্সার করেন। কোনটা হবে দেখেন তো? আপনারা অ্যান্সার করছেন 4 নাম্বারটা? 4 4 4, 4 নাম্বারটা অ্যান্সার করছেন? 4-এর রাইট অ্যান্সার কি হবে স্যার? গ এবং ক। গ এবং ক নাকি শুধু গ হবে বলেন তো? উচ্ছল এবং বৈপরীত্য। অপরাহ্ন হলো না কেন বলেন তো? অপরাহ্ন হলো না যেইটার জন্য, সেটা হলো নিচে কি হতো? নিচে একটা এই নটা নিচে চলে আসতো। ওকে, চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে বলেন? আচ্ছা চন্দ্রবিন্দু হয় কেন এটা আপনারা জানেন তো না? যদি সেখান থেকে নাসিক্য বর্ণ উঠে যায় তাহলে সেখানে কি হয়ে যায়? চন্দ্রবিন্দু হয়ে যায়। এখানে চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে বলেন? চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে বলেন? আপনার কমেন্ট বক্সে লিখতেছেন। কাজ, সাঁকো, কাজ, কাজ নাকি আঁকা বাঁকা হবে বলেন? আঁকা বাঁকা, সাঁকো, কাঁধ নাকি কাজ, কোনটাতে হবে? দেখেন লেখে না, ঘ ঘ ঘ। তাহলে এটা কি হতো স্যার? এই চন্দ্রবিন্দুটা আগে চলে আসতো, কর উপর চলে আসতো, তাই না? কিন্তু এটা চর উপর চলে গেছে। 6 নাম্বারটাতে আসেন। কোন বানানটি ঠিক বলেন? কোন বানানটি শুদ্ধ হবে এখানে? সরীসৃপ, 4টাই তো সরীসৃপ, তাই না? কোনটা শুদ্ধ? সবাই ঝটপট অ্যান্সার করে ফেলেন, কোন বানানটি শুদ্ধ হবে? হুম, নাসরুল আল হাসান হয়েছে। আপনারা 6 নাম্বারটা অ্যান্সার দেন, 6 নাম্বারটা। আনিসা শিমুর পাশের ঘ হয়েছে ভাই, আনিসা শিমু আপনার হয়েছে। নিজামুদ্দিন শাকিল, থ্যাংক ইউ, হয়েছে। নিজামুদ্দিন শাকিল বলতেছে 6-এর খ। আমি বেশি সময় নেব না। নিজামুদ্দিন শাকিল আপনাকে অভিনন্দন ভাইয়া, আপনারটা হয়েছে। আমাতুল্লাহ বলেছে খ, হয়েছে আমাতুল্লাহ। নাসরুল আল হাসান, সবারই হয়েছে। 7 নাম্বারটা অ্যান্সার করেন। 7 নাম্বারটা, শুদ্ধ বানান কোনটি?
শুদ্ধ বানান কোনটি বলেন? বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, চারটাই তো বুদ্ধিজীবী। আচ্ছা, জীবিতে কেমন হয় বলেন? কোন জীবী? এটা কি দীর্ঘইকার রস্বইকার, রস্বইকার দীর্ঘইকার, না কেমন হবে? 7 নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো? আমার জন্য কি দেখা যাচ্ছে না? আমি সাইডে চলে যাবো, দেখেন তো 7 নাম্বারটা। নাসরুল হাসান বলেছে সাতের ক। দেখি নাসরুল হাসানেরটাই ঠিক হয়ে গেল। সাতের কই হবে নাসরুল হাসান, আপনাকে অভিনন্দন। নাজিফা রহমান বলেছে ভাইয়া সাতের ক। আমাতুল্লাহ বলেছে ক। এম এইচ রহমান বলেছে ক। মেহেদি হাসান বলেছে ক। অভিনন্দন ভাই, আপনাদের সবার হয়েছে। 8 নাম্বারটা অ্যান্সার করেন। আর মাত্র 3টা কোশ্চেন আছে আজকের মতো। বলেন নিচের কোনটি অশুদ্ধ? নিচের কোনটি অশুদ্ধ? ভুল আছে কোনটাতে বলেন তো? ঝটপট 10 সেকেন্ড সময়। 10 সেকেন্ড সময়। নিচের কোনটাতে ভুল রয়েছে? অ্যান্সার করেন। ভুল আছে কোনটাতে 8 নাম্বারের? কেউ লিখছেন ভুল 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 ভুল? আচ্ছা, আপনাদের না নির্মিতির উপর একটা ক্লাস নিলে ভালো হয়, তাই না? নির্মিতিটা আপনারা অনেকেই রাইট ওয়েতে লিখতে পারেন না। কারণ এটা তো বাংলা, এটা তো বানিয়ে লেখার জিনিস, এটা তো মুখস্থের কিছু নাই, তাই না? এই যে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা, আবেদনপত্র, এগুলো লেখার না লেখার না চমৎকার কিছু নিয়ম আছে। নিয়মগুলো না জানার জন্য আমরা ভুল করি। আমাদের নির্মিতের জন্য একটা ক্লাস দরকার কিনা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমরা তাহলে নির্মিতের উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আচ্ছা, সবাই বলতেছে আটের ঘ, আটের ঘ, আটের ঘ, আটের খ হয়ে যাবে। যারা যারা ঘ দিয়েছেন দেখেন, এটা কি হবে? বিদ্রূপ হবে, বিদ্রূপ। হ্যাঁ, এটা হচ্ছে রসকার। আচ্ছা, 9 নাম্বারটা দেখেন। 9 নাম্বারটা, 9 নাম্বারটা রাইট অ্যান্সার কি হবে দেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। 9 নাম্বারটা। 9 নাম্বারটা সবাই লিখতেছেন? সবাই 9 নাম্বারটা লেখেন। ওকে, শুদ্ধ শব্দ কোনটি? কল্যাণী আসু নাকি কল্যাণী আসু? এইটা ভাইয়া অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, এবং আপনাদেরও যদি এটাকে সলভ করতে বলে আপনাদের এইচএসসি তে এই প্রশ্নটা একাধিকবার বোর্ডে আসার মতো একটা প্রশ্ন, যে এটাকে শুদ্ধ করে লেখো। তাহলে এখানে কি চাওয়া হচ্ছে? ক লিখেছেন না? ক লিখেছেন কে কে? হুম, ওকে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমি আপনাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না। ওকে, 9 এর ক ক ক ক সবাই ক দিয়েছে। থ্যাংক ইউ যারা যারা ক দিয়েছেন, সবার হয়েছে। আসেন, আজকের দিনের মতো শেষ প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলবেন। আজকের শেষ প্রশ্ন এটা। সেটা হলো শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু, মুহুর্মুহুর এখানে 4টা বানান দেওয়া আছে দেখেন। 4টা বানান দেওয়া আছে। 4টার ভিতরে কোনটা রাইট অ্যান্সার হবে? আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন। 4টা দেওয়া আছে। আমার জন্য কি দেখা যাচ্ছে না? 10 এর ক হবে। এই, এই নাসরুল্লাহ হাসান, আপনাকে উঠিয়ে একটা ঢেল মারা উচিত। আপনাকে উঠিয়ে ঘুরাতে ঘুরাতে উড়িয়ে দেওয়া উচিত। আপনি এটা কি লিখছেন? এইটা কোন দিক দিয়ে আপনার কাছে সঠিক মনে হয় বলেন তো? হ্যাঁ, আপনার কি করা উচিত বলেন? আপনি তো সবগুলোতে অনেক সুন্দর অ্যান্সার করেন। তাহলে এখানে এটাই আজকের মতো আমাদের শেষ কোশ্চেন ছিল। মুহুর্মুহুটা কি হবে? খটা রাইট অ্যান্সার হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আহ, এখানেই শেষ। পরবর্তীতে আমরা কোন টপিকের উপর ক্লাস করতে পারি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং নির্মিতের উপর একটা ক্লাস দিলে অনেক ভালো হয়, অনেকে জানিয়েছেন। ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 1 মাস পরে পরে কিন্তু লাইভগুলো ডিলিট হয়ে যায়। তো এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এই ক্লাসগুলো রিপিট দেখবেন। আর এখন তো ক্লাস ডাউনলোড করে রাখা রাখা পরবর্তীতে দেখা হয় না। এই ক্লাসটা পেজ থেকে রিপিট দেখতে পারেন, যেহেতু 1 ঘন্টার ভিতরে আমরা পুরো 2টো স্লাইড শেষ করেছি। পরবর্তীতে এই ক্লাসগুলো কিন্তু আপনারা আমাদের ইউটিউবে লাইভ টাইম দেখতে পারবেন, কারণ 1 মাস পরে অটোমেটিক লাইভটা চলে যাবে ইউটিউব থেকে। আমি এর পূর্ববর্তী ক্লাসগুলোতেও আমাদের চ্যানেলের কথা বলেছিলাম যে আমার সহায়ক একটি চ্যানেল আছে। আমি নামটা ইডু কার্টুনের পেজে কিন্তু আমাদের সকল ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। অথবা এই চ্যানেলটা থেকে আপনারা দেখে নিতে পারেন। বা ইউটিউবে জাস্ট নোমান স্যার বাংলা ক্লাস লিখে সার্চ দিলেও আপনি আমার সবগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। এই ক্লাসগুলো, এই পেজের সমস্ত ক্লাসগুলো এখানে পরবর্তীতে আপলোড করা হয়। অথবা ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে কি SAHAYA, এটা হচ্ছে সহায়ক। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এই চ্যানেলে আপনারা দেখতে পারেন। আর এই নাম দিয়ে সার্চ দিলে না আসলে কি করবেন? নোমান স্যার বাংলা ক্লাস লিখে সার্চ দিলে আমার সমস্ত প্লেলিস্টগুলো, এই ক্লাসগুলো পরবর্তীতে সেখানে পেয়ে যাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।